আর ক্লাস দিচ্ছি ক্লাস নিচ্ছি এমনি দেখা যাচ্ছে তুলে দিলে এই জায়গা পুরোটাই সাদা হয়ে যাচ্ছে। এই সাইডটা সাদা দেখাচ্ছে। তুমি লাইট দিয়ে রাখো, যদি কারেন্ট আল্লাহ দিলে আসে ওটা দিলে অসুবিধা হবে। 12টা আসে, আসুক না আসে না আসুক আমাদের। ওহো, আমার মোবাইলটা একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাঁড়াও বাবা রে, ঠিক আছে, তা সালাম দিতে থাক, সব হতে থাকুক। আমি ওই দোকানে বলে আসলাম একটু, যে গান যে জোরে বাজাচ্ছে বাবা রে, ঠিক করতেছে ওরা। কি ও কানে বাবা রে বলছে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। কমেন্ট দেখতে পাচ্ছি তো সব নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই মমের বোতল, তোরে আমি ফোন দিতে বলছিলাম না কালকে? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি রে, আলহামদুলিল্লাহ। এনি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখো তোমাদের সাথে একটু ক্লাস নেই, বোর্ড তো দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো। আচ্ছা, একটু কষ্ট করেই ক্লাস করো আজকে, যেহেতু সব জায়গায় একই রকম অবস্থা। হ্যাঁ, সিচুয়েশন তো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আমরা এখন শুরু করে দিই। হ্যাঁ, আজকে আমাদের তোমাদের কাছে যে শিডিউলটা দেওয়া আছে, সেই শিডিউল অনুসারে আজকে কি হওয়ার কথা আমাদের? আজকে আমাদের ইলেকট্রিসিটি হওয়ার কথা। আমি তো ভুলে গেছিলাম, ভাবছি কম্পিউটার মনে হয় আজকে। তো ইলেকট্রিসিটি, দেন ইলেকট্রনিক্স, এরপরে আমরা কম্পিউটার সায়েন্স শুরু করব। আমাদের স্বার্থে ইলেকট্রিসিটি পড়তে হবে, আমাদের স্বার্থে ইলেকট্রনিক্স পড়তে হবে, তাহলে কম্পিউটার সায়েন্সটা পড়া আমাদের জন্য একটু ইজি হবে, বোঝাটা সহজ হবে। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই আমরা প্রথমে ইলেকট্রিসিটি নিয়ে একটু কথা বলবো। ইলেকট্রিসিটি বোঝার জন্য যে প্রি নলেজটা, সেটা আমরা কিন্তু গ্যাদার করেছি, রিসিভ করেছি কোথা থেকে? আমরা কেমিস্ট্রির ক্লাস থেকে। কেমিস্ট্রির যে দুইটা, বিশেষ করে সেকেন্ড ক্লাসটা করলাম, সেখানে আমরা কিছু কিছু চার্জের বিষয়গুলো কিভাবে কি হয় না হয়, এই কথাগুলো আমাদের ন্যূনতম একটা আইডিয়া আসছে। এখন আমরা ওই আইডিয়ার উপরে বেসিস করে ইলেকট্রিসিটি কী জিনিস সেটা আমরা এখন পড়বো, ঠিক আছে? তো ক্লাসের শুরুতে আমরা আবার বলছি, কে কি লিখলা? সাথী কি লিখলা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। তুমি কেমন আছো? তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ, কাউকে আমি জিজ্ঞেস করিনি কেমন আছো, আমি জানি যে আমার স্টুডেন্ট অনেক ভালো থাকে ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জন্য জিজ্ঞেস করিনি। তারপরেও শোনো সাথী, খেয়াল করো, মনের পুতুল সবাই খেয়াল করো, মাটির পুতুল যা যা আছো, হ্যাঁ অ্যানি, সবাইকে বলছি শোনো, আমরা ইলেকট্রিসিটি পড়বো এখন। হ্যাঁ, তো ইলেকট্রিসিটি কি জিনিস আগে লিখে নেই। ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি একটু মনোযোগ দিও। ইলেকট্রিসিটি হচ্ছে, মানে এটা কিভাবে শিখবো? হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে, তোমাদের জন্য আমি ক্লাসে বলছিলাম, তারপরে এখানেও বলি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, এটা হচ্ছে ফিজিক্সের, বিজ্ঞানের সবচেয়ে কঠিন একটা বিষয়, সোজা কথা। যেমন ইলেকট্রিসিটি কী জিনিস, সে সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে স্যার সকাল থেকে এখন পর্যন্ত যাহা নাই, যার অভাবে আমরা কষ্ট পাচ্ছি, তাহাকে ইলেকট্রিসিটি বলে। বুঝতেছো? এই যে এখন আর সেটি বিদ্যুৎ নাই আর কি। আচ্ছা, যেটা নাই এখন সেটাই হচ্ছে ইলেকট্রিসিটি। দেখুন, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, এগুলো যদি তুমি ভালো করে বুঝতে চাও, পড়তে চাও, তাহলে তোমাকে আমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে জ্ঞানীদের সূত্র ধরে। একটু ফোন আসছে, দাঁড়া একটু ফোন দেখে নি। ক্লাসের শুরুতে আমি এত গুরুত্বপূর্ণ মানুষ লোক থেকে। আচ্ছা, একটু আমার জরুরি ফোন আসছে রে ভাই, সরি 1 মিনিট একটু কথা বলে নিই, আমি খুবই জরুরি ফোন। ওয়ালাইকুম আসসালাম। বলে ফোন দিয়ে দিচ্ছি।
কথা বলছেন না, আর কোনো করতেছেন। হ্যাং হয়ে গেলাম যে। আচ্ছা, খেয়াল করো, সবাই একই, কেউ বুঝতে পারেনি যে আজকে ইলেকট্রিসিটি থাকবে না। দেখো তো ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স, আমি যে ক্লাসে যে প্রবাদটা বলি সেটা আবার দিয়ে আজকে শুরু করতেছি। আমরা জানি, হ্যাঁ লিমন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শোনো, আমরা বলছিলাম যে যখন কোনো কিছু খাবো, একটা প্রবাদ আর কি, তখন সেই জিনিসটা খাবো কোথা থেকে বলো তো? কোনো জিনিস, জ্ঞানীদের কথা, যখন কোনো জিনিস খেতে হয় তখন সেটা খেতে হয় কোথা থেকে? উপর থেকে। আর যখন কোনো জিনিস শিখতে হয় তখন সেই জিনিসটা শিখতে হয় ভিতর থেকে। তাহলে আমরা এখন খাবো না শিখবো? অবভিয়াসলি শিখবো। তাহলে শিখবো হচ্ছে ভিতর থেকে, ইনার পার্টস অফ দ্য ম্যাটার। তাহলে আমরা যদি বস্তুর ভিতরের অংশ কল্পনা করি, তাহলে আমরা জানি বস্তুর একদম ভিতরের সূক্ষ্ম যেটা পার্ট সেটা হচ্ছে মৌলিক পদার্থ, আর একেবারে ভিতরের পার্টটা হচ্ছে কি আমরা যেটা বলে থাকি নিউক্লিয়াস বা অ্যাটম। তাহলে ধরো আমরা ইলেকট্রিসিটি শিখবো, তো একেবারে ডিপ থেকে আলোচনা শুরু করলাম, ডিপ থেকে একদম ভিতর থেকে। তা হচ্ছে ইলেকট্রিসিটি মিনস হচ্ছে অ্যাটমের কাহিনী। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো, হ্যাঁ, মানে ডেফিনিশনটা ভালো করে বুঝলে বাকিটা আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থেকে যাবে। দেখো, আমরা আনসার করতে পারবো। তো এইটা হচ্ছে একটা অ্যাটম, কথার কথা ধরো। তো অ্যাটমের প্রধান বৈশিষ্ট্য আমরা কতদিন পরে আসছিলাম না? অ্যাটমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে। ছোট্ট সহজ কথা, দেখো আমরা একটা নিউক্লিয়াস দিয়ে দিই, সবাই একটু বুঝিয়ে নিও। আচ্ছা, তাহলে অ্যাটমের মধ্যে একটা নিউক্লিয়াস থাকলো। আচ্ছা, ওভারঅল এর মধ্যে তিনটা স্থায়ী মূলকণিকা থাকে। আমরা কতদিন শিখছিলাম? একটা হচ্ছে ইলেকট্রন, যার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে। অপর দুইটার নাম হচ্ছে প্রোটন এবং নিউট্রন, যার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। প্রোটন এবং নিউট্রন, খুব মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, প্রোটন এবং নিউট্রন। এখন চার্জগুলো কেমন আমরা গত ক্লাসে শিখছি, প্রকৃতির চার্জ মানে প্রকৃতির নেচার, বিহেভিয়ার তার, হ্যাঁ, সেটা হচ্ছে এটা নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ। এবার এই কথাগুলো তো শুনলাম, মনোযোগ দিয়ে শুনো। কিন্তু আমরা বর্তমান ধারণা এটা জানি, পূর্বেও আমরা এরকম একটা ধারণা করেছিলাম, ওই জন ডাল্টন যেটা বলছিল, পরবর্তীতে রাদারফোর্ড সহ যারা যারা বিজ্ঞানী আছে, চ্যাডউইক সহ সবাই এটাকে সত্যতা প্রমাণ করেছেন যে এটা এইরকমই হবে। বাস, এখন আমাদের একটা ঘটনা হচ্ছে, তোমাদের যে আলোক বিজ্ঞানের ক্লাসে নিউটনের কথা বলছিলাম না, যে বিজ্ঞানী নিউটন নামে একজন বিজ্ঞানী ছিল কোথায়? ইংল্যান্ডে, তাই না? সে কত 1672 সালে, এই সময়ের কথা বলছিলাম না? সেই সময় আলোর একটা থিওরি দিয়েছিল, আলোক তত্ত্ব দিয়েছিল সে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ মনের পুতুল, দেখো ভাই তুমি পরে ফোন দিও, কথা বলবো, খেয়াল করো। 1672, খুব মনোযোগ দিয়ে একটু শোনো। 1672 সালে বিজ্ঞানীর নাম কি বললাম? স্যার আইজ্যাক নিউটন, ইংল্যান্ডের বিজ্ঞানী। ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1672 সালে তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে আলো আসে কণা এবং তরঙ্গ আকারে। আমরা বলছিলাম না, গতদিন পড়লাম সেই কথার উপরে। দেখো আমরা কোথা থেকে কোথায় গেলাম, একটা ক্লাস রিভিশন দিচ্ছি, আর একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসে যে লিঙ্ক আপ করা, কিভাবে ডেভেলপ করলাম, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রসেস, আমরা আজকে কেন এখানে আসছি সেইটার একটা আমরা ব্যাকগ্রাউন্ড বলছি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছি। দেখো, তো এখানে 1672 সালে বেচারা যখন কি প্রমাণ করলেন যে আলোর কণা তত্ত্ব, তাই না? খেয়াল করো, পরবর্তীতে সেইটা নিয়ে গবেষণা, পর্যালোচনা, সমালোচনা অনেক কিছু হলো, তরঙ্গ তত্ত্ব আবিষ্কার হলো, তোমরা জানো, আমরা পড়লাম। এইরকমভাবে চলতে 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 গিয়ে সে 1686 সালে একটা বই লিখলো, ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপাল ম্যাথমেটিকা, আমরা সবাই জানি, বিখ্যাত গ্রন্থ, বিসিএস আসছে। এই বইটা লেখার পরে পরবর্তীতে সে বইটা প্রকাশ করেছে পরের বছরে, আমরা জানি পরের বছরে প্রকাশ করেছে 1687 সাল। এইগুলো কেন বলছি? কারণ এগুলো বিসিএস এর প্রশ্ন, তোমার প্যাচ লেগে যাবে। তাই এই সময় বইটা যখন প্রকাশ করলো সে, সেই বইয়ের মধ্যে খুব মনোযোগ দিয়ে শুনবা, কারণ বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভালো হলে বিল্ডিং যাই করো না কেন ভবিষ্যতে আবার ওখান থেকে রিকনস্ট্রাক্ট করতে পারবা, কিন্তু ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে কিন্তু ওর উপরে ফ্লোর বানানো যাবে না। দেখো, সেই জন্য বলছি
1687 সালে সে যে বইটা প্রকাশ করলো ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপাল ম্যাথমেটিকা বা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ওই বইটার খেয়াল করো, ওই বইটার মধ্যে অনেকগুলো ফোর্সের ইকুয়েশন ছিল। তার মধ্যে প্রধান সূত্র ছিল 3টা, বলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, মনে আছে না আমাদের? এই তৃতীয় সূত্র যেটা, সেটাই আমাদের আলোচ্য বিষয় বলের। এই তৃতীয় সূত্রের মধ্যে সে বলছিল এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রেসপন্স অর রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি আমাকে ধাক্কা দাও, তাহলে আমি হয়তো তোমাকে ধাক্কা দিব না, কিন্তু ধাক্কা না দিলেও আমি তো নড়ে উঠবো, হয়তো বা পড়ে যাব, অথবা বাঁচার জন্য একটু ঘুরে দাঁড়াবো। এই তো কাহিনী। অর্থাৎ যাকে যেখানে তুমি আঘাত করো না কেন, সাথে সাথে সেখান থেকে একটা পাল্টা ফিডব্যাক আসবে, রেসপন্স আসবে, ঠিক তো? আচ্ছা, এখন খেয়াল করো, এই কথাটা সে 1687 সালে অ্যানাউন্স করেছিল। সেইটার উপরে বেসিস করে গবেষণা, পর্যালোচনা, ক্রিটিসিজম এগুলো হতেই থাকলো অ্যাজ লাইক প্রায় 200 বছর পরে এসে আমরা জার্মানিতে, এটা কিন্তু ইংল্যান্ডের কাহিনী, এবার আমরা আসলাম জার্মানিতে। দেখো কত সাল জার্মানিতে? 1895 সাল। একটু মনোযোগ দিয়ে শুনবো। 1895 সালে তোমাদের কেমিস্ট্রি ক্লাসে আমি আলোচনা করেছিলাম, সেখানে গিয়ে আমাদের উলহেম রঞ্জেন এই বেচারা প্রথম আবিষ্কার করলো কি? সিআরটি, ক্যাথোড রে টিউব। তার একটা ফলাফল হচ্ছে এক্স রে। আমাদের পরীক্ষায় এক্স রে আসে, কে আবিষ্কার করেছেন, কিন্তু সিআরটি কে আবিষ্কার করেছেন এটা কোনোদিনও আসে না। বিকজ আমরা সবাই জানি, সেই জন্য ওটা আসে না। কিন্তু আসলে যে আমরা কেউ জানি না, এটা কিন্তু ওরা জানে না। যদি জেনে যায় তাহলে কিন্তু এবার প্রশ্ন এটাই দিবে যে সিআরটি কে আবিষ্কার করেন, তখন আর কেউ পারবে না। কিন্তু সিআরটি আবিষ্কার না হলে তো এটা হয় নাই। সন্তান কখন হবে? আগে বাবা মার রিলেশন হবে, আগে বাবা মা হতে হবে, ভ্যালিডিটি থাকতে হবে, হাজব্যান্ড ওয়াইফ হইতে হবে, তারপরে সন্তান প্রসিডিওরটা নেক্সট প্রসিডিওর। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এর একটা সন্তান, এক্স রে, ফলাফল, আউটপুট, এর জন্য তো আগে ইনপুট লাগবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট? এইটা হচ্ছে সেই জিনিস, সিআরটি, ক্যাথোড রে টিউব। তাহলে আমাদের পরীক্ষায় এতবার আসছে যে এক্স রে কে আবিষ্কার করেন, কোন দেশের বিজ্ঞানী, কোন বিশ্ববিদ্যালয়, এক্সেট্রা সো অন। বাট আনফর্চুনেটলি কোনো পরীক্ষায়, কোনো বিসিএসসি কখনোই আসে নাই সিআরটি কে কখন কিভাবে আবিষ্কার করছে। কারণ এটা এক জিনিস, এটার ফলাফল এইটা। কথা বুঝতেছো না? সুতরাং এই যে সিআরটি, সেই ঐতিহাসিক সিআরটি যা নিয়ে শুরু হলো, এবং নোবেল পুরস্কার তাকে দিয়েই পৃথিবীতে প্রথম উদ্বোধন করা হলো 1901 সালে। তো যাই হোক, আমি যে জন্য বলছিলাম, এখানে এই যে প্রমুখ যে বিজ্ঞানীগণ, তারা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে নাড়াচাড়া শুরু করলেন যে নিউটন যা বলে গিয়েছিল সেই কথাটা আসলে কি সত্যি। জার্মান বিশ্ববিদ্যালয়ে মডার্ন সায়েন্টিস্ট এনারা যারা ছিলেন ওই সময়, তারা প্রত্যেকেই নতুন করে রিইনভেস্টিগেট করলেন, এক্সপেরিমেন্ট করলেন। তারা নতুন করে প্রমাণ করে দেখলেন যে হ্যাঁ, এই কথাটা বিজ্ঞানী নিউটন যেটা বলেছেন জেনারেল মিনিংয়ে, জেনারেল সেন্সে তিনি বলেছেন প্রত্যেকটা বস্তুর উপরে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে সেখান থেকে একটা ফিডব্যাক তুমি পাবা, এটা স্বাভাবিক বিষয়। বাট আনফর্চুনেটলি সেটা কি জেনারেল কোনো সাবস্টেন্সেস ম্যাটার অথবা অ্যাবনর্মাল কোনো ম্যাটার? তো এটার এক্সপ্লেনেশনে জার্মান বিজ্ঞানীরা বলেছেন সেটা যে ধরনের বস্তুই হোক না কেন, সেটা সূক্ষ্ম কোনো জিনিস হোক অথবা বড় কোনো জিনিস হোক। হ্যাঁ, আচ্ছা, কে মাসুদ রানা, বইটার নাম ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, হ্যাঁ, অথবা প্রিন্সিপাল ম্যাথমেটিকা। হ্যাঁ, একটু এই দিকে খেয়াল করো যা বলছিলাম। তো এইখানে এসে তারা রিইনভেস্টিগেট করলেন, এক্সপেরিমেন্ট করলেন, পর্যবেক্ষণ করে বললেন যে না, নিউটনের এই কথাটা স্বাভাবিক বস্তুর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অ্যাজ লাইক দিস, একদম ক্ষুদ্রতম কণাও যদি হয়, পার্টিকেলও যদি হয়, অ্যাটমও যদি হয়, সেই ক্ষেত্রেও তার এই সূত্রটা অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। দ্যাট ইজ হোয়াই এই মডার্ন সায়েন্টিস্টরা তারা এসে এইটা নিয়ে শুরু করলেন গবেষণা পর্যালোচনা করতে করতে এইটা সর্বশেষে যেখানে এসে আমাকে অনেক মিস করো। এটা কেরা রে? ও আচ্ছা, এটা আরেক আমাকে মেসেজ করেছে। তুমি না সম্ভব সময় পাবো না আজকে। রেফ্রিজারেটর আর একটা কি এসি নিয়ে, আচ্ছা দেখি যদি সময় পাই তাহলে বলবো। দেখো লিমন, এদিকে একটু খেয়াল করে দেখো, আজকে তো সম্ভব হবেই না হয়তোবা, তোমাদের এই টপিকটা একটু খেয়াল দেখো
ওই কম্পিউটার শেষ করার পর আইসিটির মাঝখানে যদি সুযোগ পাই তাহলে দিয়ে দিব, হ্যাঁ। মানে অনেক লম্বা আলোচনা, এমনি আজকে তো পুরোটা শেষ করতে আমার সন্দেহ হচ্ছে, ওর মতো দিয়ে এখন দিয়ে দিব, ওনার বোঝানোর জন্য যেটুকু সেটুকু আলোচনা করে দেবো। অনেক লম্বা লেকচার তো এগুলো, খেয়াল করো। তো এখানে যা বলছিলাম, আমি তোমাকে বেসিকটা ডেভেলপ করে দিচ্ছি যেন তুমি আনসার করতে পারো, সেই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। 1895 সালে প্রথম এটা নিয়ে গবেষণা হলো। সেই গবেষণার ফলাফল খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। গবেষণার ফলাফল তার অ্যাটমকে নিয়ে ডেভেলপ করলেন 1897 সালে। 1897 সালে গবেষণা করতে গিয়ে থমসন ইলেকট্রন আবিষ্কার করলেন। তারপরে 1911 সালে এটা নিয়েই গবেষণা করতে গিয়ে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করলেন। এটা নিয়েই গবেষণা করতে গিয়ে 1932 সালে গিয়ে চ্যাডউইক নিউটন আবিষ্কার করলেন। এইটা নিয়ে গবেষণা করতে গিয়ে 1934 সালে এনরিক ফার্মি ম্যানহাটন, নিউ ইয়র্ক, আমেরিকাতে পৃথিবীর প্রথম পারমাণবিক চুল্লি যেটা, সেইখানে প্রথম ফিশন বিক্রিয়া আবিষ্কার হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফিনোমেনা ইন সায়েন্স, হ্যাঁ, অল কাইন্ডস অফ সায়েন্সেস, স্পেশালি ইন ফিজিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা পদার্থবিজ্ঞানের, হ্যাঁ। এবং দেখো, তার এখান থেকে কিন্তু গবেষণাটা, রিসার্চটা শুরু হলো নিউটনের এই সূত্রের, হ্যাঁ। শুধু নিউটন না, যাই যে সমস্ত বিজ্ঞানীগণ এই বল সংক্রান্ত কথা বলছেন সবার গবেষণা শুরু হলো, হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে শোনো এখন, এইটা শুধু চিন্তা করো, অন্যগুলো ভুলে যাও, পরে আলোচনা করতেছি। এর পরবর্তীতে ফলাফল আসলো কত? 1897। তোমাদের ক্লাসে বললাম না, আগের ক্লাসে ইলেকট্রন আবিষ্কার করলাম, থমসন ইলেকট্রন আবিষ্কার করলো, আমরা পড়ে আসছিলাম না যে ইট পরে। আচ্ছা, এরপরে এসে আমরা কি করলাম, এখানে এসে 1911 সেখানে এসে আমরা আবিষ্কার করলাম প্রোটন, রাদারফোর্ড, ওই যে গল্পটা বলছিলাম সেদিন আমার স্যারের ঘটনাটা। এরপরে দেখো, এটা নিয়েই গবেষণা করলাম আমরা হচ্ছে কত, এগুলো কিন্তু সব বিসিএস এর সাল আমি উল্লেখ করতেছি এর সাথে সাথে এবং রিপিট করতেছি তোমার যেন রিভিশনটা হয়ে যায়। 1932 সাল, আমার মনে আছে যে পরীক্ষা 19 তারিখে, সেই বেসিসে ক্লাসটা নেওয়া হচ্ছে। 1932 সালে এসে আমরা আবিষ্কার করলাম, দেখো এগুলো কিন্তু সব ইংল্যান্ডের কাহিনী, মানে ইউকের কাহিনী সব আর কি, হ্যাঁ, ইউরোপ কান্ট্রিগুলোর কাহিনী। বাট আনফর্চুনেটলি 1932 সালে যে কাজটা আমরা করলাম তা অবশ্যই ইংল্যান্ডের কাহিনী, তা অবশ্যই চ্যাডউইকের কাহিনী। বাট আনফর্চুনেটলি ঘটনাটা যে জায়গায় ঘটে সেই প্লেসটার নাম হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ম্যানহাটন গ্রামটা, মানে ম্যানহাটন প্রজেক্টে। সেখানে এসে আমরা প্রথমে নিউটন আবিষ্কার করলাম, বিজ্ঞানীর নাম চ্যাডউইক। খেয়াল করিও কিন্তু কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আমি এই কথাগুলো আমি না বললেও পারতাম, কিন্তু বলছি দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন তোমার জন্য কমনও আসে এবং এটা যেন ভুলে না যাও, ঠিক আছে? সেই জন্যই আমি তোমাকে বলছি। হ্যাঁ, শাহিন আলম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এদিকে খেয়াল করো। আচ্ছা, তো এই যে 1932 সাল, 32 সালের পরে গিয়ে আমরা এখন নিউ ইয়র্কে আসি, আমেরিকাতে আসি। 1900 কত সাল জানো? 34 সাল। এখানে গিয়ে আমরা প্রথম অন দ্য বেসিস অফ নিউটন, নিউটনের উপর ভিত্তি করে আমরা প্রথম এখানে কি আবিষ্কার করলাম? ফিশন, এই বিক্রিয়াটা আবিষ্কার করেছিলাম, তাই তো? এই বিক্রিয়ার উপর ভিত্তি করেই আমাদের শুরু হলো এই বেচারার সমালোচনা এবং প্রশংসাও। পরবর্তীতে বিক্রিয়া যখন কনস্ট্রাক্ট হয়ে গেল 1934 সালে, বিক্রিয়া আবিষ্কার করলো অন্য একজন, এনরিক ফার্মি। আর যেহেতু এটার উপর বেসিস করে করা হয়েছে এই বিজ্ঞানীর চ্যাডউইক, এই জন্য পরবর্তী বছরে 1935 সালে চ্যাডউইককে নোবেল পুরস্কার দেওয়া হয়। বাকি কাহিনী অনেক লম্বা, ওগুলো আর বলার দরকার নেই আমার, হ্যাঁ তোমরা জানো, মানে একদম আপ টু সেকেন্ড ওয়ার্ল্ড, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যা আছে এখানে তোমাদের পড়তে হবে। তো আমার কথা হচ্ছে এই জায়গাগুলোতে শুধু বলটা আমি ফোকাস করলাম, হাইলাইট করলাম, ফোর্সটা, তো সেইটার ফলাফল আধুনিক বিজ্ঞানীরা, বিশেষ করে জার্মান বিজ্ঞানীরা, তারা এখান থেকে শুরু করেছিলেন ফলাফল, যে এটার উপরে বল প্রয়োগ করলে কি হয়, আমরা সেইটা বললাম। তো বল প্রয়োগ করলে কি হয় মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারা বলল এটার উপরেও বল প্রয়োগ করলে রেসপন্স পাওয়া যাবে, ফিডব্যাক পাওয়া যাবে। তো ওই সময় বিজ্ঞানীরা বলেছিলেন যে এখানে বল যদি অল্প পরিমাণে প্রয়োগ করা হয় এই অ্যাটমটার উপরে, তাহলে এই ভিতরে কোনো প্রভাব পড়বে না। নিউক্লিয়াসটা সবচেয়ে শক্ত জিনিস, এমনি ভেরি স্মল মাইক্রোস্কোপিক্যাল বিষয়, তারপরে এটা আরও, বোঝা যাচ্ছে, এইখানে কোনো রকম বলের ইফেক্ট করে না। এখানে এইটাকে ভাঙতে গেলে প্রচুর পরিমাণে বলের প্রয়োজন হবে। সেই জন্য বিজ্ঞানীগণ বললেন যে এই বাহির থেকে কোনো বল প্রয়োগ করলে অন দ্য বেসিস অফ দ্যাট ফোর্সেস, এক্সটার্নাল ফোর্সেস, বাহ্যিকভাবে যে বলগুলো প্রয়োগ করলাম সেই বলের কারণে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এখান থেকে মেবি স্প্লিট আউট, এখান থেকে বের হয়ে যাইতে পারে, বিচ্ছিন্ন হইতে পারে, স্ক্যাটার্ড হইতে পারে। বাট আনফর্চুনেটলি তারা ক্লাসিফাই করলেন
যদি বলের পরিমাণটা কম হয় তাহলে শুধু এই বেচারা চলে যাবে, আর যদি বলের পরিমাণ বেশি প্রয়োগ করো তুমি তাহলে এটা ভেঙে এরা দুইজনও বের হয়ে যাবে। সেই জন্য বিজ্ঞানীরা বললেন যে বিক্রিয়া, রেসপন্স, রিয়াকশন তা দুই ধরনের। কেমন দুই ধরনের? বললেন যে একটা হচ্ছে ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, আঘাত করলে ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, দ্যাট ইজ অন কাইন্ড অফ রিয়াকশন। বুঝতেছো? এরপরে তারা বলল, জার্মান বিজ্ঞানীরা, যদি অনেক বেশি বল প্রয়োগ করো তাহলে নিউক্লিয়াসটা ভেঙে যাবে, এরা দুইজন এখান থেকে স্প্লিট আউট হয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ রিয়াকশন। বাস, তাহলে জার্মান সায়েন্টিস্টদের ভাষায় আমরা শিখলাম বিক্রিয়া বা প্রতিক্রিয়া বা রেসপন্স হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হলো কি রেসপন্স, ইলেকট্রনের আসা যাওয়া, আর একটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের আসা যাওয়া। খুব মনোযোগ দিয়ে শুনিও, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে অল্প একটু বল প্রয়োগ করলে ঘটনাটা ঘটবে, আর অনেক বল প্রয়োগ করলে এই ঘটনাটা ঘটবে, রাইট? আচ্ছা, এখন বিজ্ঞানী, ওই জার্মান বিজ্ঞানীরা বললেন যখন ইলেকট্রন আসা যাওয়া করবে তাকে আমরা বলবো সাধারণ বিক্রিয়া, জেনারেল রিয়াকশন, সিম্পল রিয়াকশন, অথবা কেমিস্ট্রির ভাষায়, জেনারেল ফিজিক্সের ভাষায় আমরা এই ঘটনাটার নাম দিতে পারি কেমিক্যাল রিয়াকশন, বাংলা রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা এখন থেকে যখন যেখানে যে পরিবেশেই থাকবো, কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়া, এই কথাগুলো নাম শুনলে আমাদের মাথায় কাজ করবে, চিন্তা আসবে আর কি, যে এইরকম একটা অ্যাটম, সেখানে আমরা বল প্রয়োগ করেছি, সেই বল প্রয়োগ করার কারণে ইলেকট্রনগুলো, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, এই ঘটনার নাম হচ্ছে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, আর যখন নিউক্লিয়াসটা ভাঙবো, মানে অনেক বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলে নিউক্লিয়াসটা হয়তো বা ভেঙে যাবে কোনো এক সময়, ভাঙলেই এই বেচারা দুইটা মুক্ত হয়ে যাবে, তখন প্রোটন এবং নিউট্রন বের হতে থাকবে। এই ঘটনা কখন ঘটবে? যখন নিউক্লিয়াসটা ভাঙবে তখনই কেবল ঘটবে, এর আগে ঘটবে না। সেই জন্য এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়াস ভাঙনের বিক্রিয়া, বা আমরা বলে থাকি সংক্ষেপে নিউক্লিয় রিয়াকশন। সেই জন্য এর আগে এন লেখা হয়। বুঝতেছো? তাহলে আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে, মডার্ন সায়েন্সের দৃষ্টিকোণ থেকে বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করলাম, অন দ্য বেসিস অফ এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বলের পরিমাণের উপর ভিত্তি করে। বল কম হলে শুধু ইলেকট্রন যাবে, বল বেশি হলে প্রোটন এবং নিউট্রনে চলে যাবে। এটা দুই ধরনের বিক্রিয়া। যদি শুধু ইলেকট্রন যায়, নাম কেমিক্যাল রিয়াকশন, যদি এটা যায় তার নাম হচ্ছে কি? নিউক্লিয় রিয়াকশন। এবার বিজ্ঞানীরা বললেন কেমিক্যাল রিয়াকশন কখন হবে? তারা বললেন যে এই ইলেকট্রন যে যাবে, ইলেকট্রনটা কিভাবে যাবে? চলাচলের জন্য কিছু মিডিয়াম লাগবে, পথ লাগবে, হ্যাঁ? সেই মিডিয়ামগুলো, সেই পথগুলো হতে পারে কেমন? আমাদের মতো। যেমন আমরা মানুষ, আমরা কয়টা পথে চলাচল করি বলো তো ভাই? 3টা পথে চলাচল করি, তাই না? কি কি পথ? স্থলপথ, জলপথ, আকাশপথ, অ্যাজ লাইক দিস। সো এরা যদি ইলেকট্রন চলাচল করে, সিম্পলি চলাচল করে, সিম্পলি মুভ করে, তাহলে তাদের জন্য 3টা পথ লাগবে মেবি। নাম্বার 1 স্থল, জল, আকাশ। সেই পথগুলোকে আমরা ফিজিক্সের ভাষায় ডিফাইন করলাম এভাবে। দেখো, একটা পথের নাম হচ্ছে সুন্দর পথ, তার নাম হচ্ছে কন্ডাক্টর, বাংলায় বলি পরিবাহী। আরেকটা হচ্ছে এর চেয়ে একটু অ্যাবনর্মাল, একটু কষ্ট হয়, তার নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। একটু ভালো করে বুঝো, সেমি কন্ডাক্টর। আরেকটা হলো অনেক কষ্ট হয়, সেইটার নাম হচ্ছে ভ্যাকুয়াম। এই 3টা পথ, হ্যাঁ? তো ইলেকট্রন যখন কিনা কন্ডাক্টরের মধ্য দিয়ে যাবে তখন ঝামেলা কম, স্বাভাবিকভাবে চলে যাবে। কিন্তু যখন এই দুজনের মধ্য দিয়ে যাবে তখন একটু ফেতনা ফাসাদ, ঝামেলা সৃষ্টি হবে। বোঝা যাচ্ছে? খরচ বেশি হবে, পথের সমস্যা হবে, ক্লান্তি, উল্টাপাল্টা হবে। এই জন্য বিজ্ঞানীগণ বললেন যে যদি ইলেকট্রন কন্ডাক্টরের মধ্য দিয়ে যায়, এইটুকু কথা যেখানে পড়াশোনা করা হবে, বিজ্ঞানের আলোচনা করা হবে, শুধু এই দুইটা বিষয় ইনক্লুডেড থাকবে। ইলেকট্রন যাবে কন্ডাক্টরের মধ্য দিয়ে, এই সংক্রান্ত যত পড়াশোনা, যত সায়েন্স, যত ইনভেনশন, যত ডিভাইস, হ্যাঁ, সবগুলোকে পদার্থবিজ্ঞানীরা নাম দিলেন দ্যাট ইজ কল্ড ইলেকট্রিসিটি। আজকে আমরা যেটা পড়বো, হ্যাঁ, এটাকে বলা হয় ইলেকট্রিসিটি। দেখো, ইলেকট্রিসিটি। তাহলে একটু ভালো করে বোঝো তো ভাই। আমি যদি ক্লাসটায় ঢুকেই বক বক করে, স্বাভাবিকভাবে আমি টিচার, তুমি ছাত্র, ঠ্যাঙের উপরে পা তুলে আমি লেখালাম, তুমি লিখতে থাকলা MP3 স্টাইলের, কোনো লাভ হতো না। হ্যাঁ, এই যে বক বক করলাম, কারণ আমরা একটা জিনিস কর্ডিয়ালি বিলিভ করি, কি? সেনাবাহিনীর ডায়লগ, বাংলাদেশ সেনাবাহিনীর ডায়লগ আর কি। হ্যাঁ, আমি অনেক থেকে এটা বলি, সেটা হচ্ছে যে ঘাম রক্তকে বাঁচায়, ঘাম রক্তকে বাঁচায়। তুমি যতটা পরিশ্রম করবা তত তোমার রক্ত সেভ হবে, তুমি লংজিভিটি হবা, তুমি দীর্ঘায়ু হবা, আল্লাহ তোমাকে ভালো রাখবেন। হ্যাঁ, আবার পক্ষান্তরে আবার বলা হয় যে
তুমি যদি অলস হয়ে যাও তোমার লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে। তাই ঘাম রক্তকে বাঁচায়, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আর পিতা যদি বড়লোক থাকে সন্তান এমনি বড়লোক হয়ে যায়, বোঝা যাচ্ছে না? সব কিছুর একটা প্রভাব থাকে। আর ভিক্ষা করে বড়লোক হওয়া যায় না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা যাচ্ছে? বই পড়ে সম্পূর্ণ জ্ঞানী হওয়া যায় না, ওই ভিক্ষা করার মতো। যদি তাই হতো তাহলে বাংলাদেশ সরকার সহ পৃথিবীর কোনো ইনস্টিটিউশন এত হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ আর বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করতো না। ওই বই কিনে দিত, 2000 টাকার বই বা 1 লাখ টাকার বই, 1 লাখ টাকার টিউশনি, 2 লাখ টাকা দিয়েই শেষ। কিন্তু তা হয় না, বুঝতেছো? তাহলে এই জিনিস সেই জিনিস, ইলেকট্রিসিটি বুঝলাম। এরপরে এদিকে আসো, এরপরে ফিজিক্স ঘোষণা করলো যদি ইলেকট্রন আসা যাওয়া শুরু হয় কার মধ্য দিয়ে বলো তো ভাই? সেমিকন্ডাক্টর এবং ভ্যাকুয়াম, এটার মধ্য দিয়ে ইলেকট্রনের আলোচনা শুরু হয়, আসা যাওয়া শুরু হয়, পড়াশোনা শুরু হয়। তাহলে পড়াশোনা করব কি কি বিষয়ে? ইলেকট্রন যাবে সেমিকন্ডাক্টর অথবা কিসের মধ্য দিয়ে? ভ্যাকুয়ামের মধ্য দিয়ে। এই সংক্রান্ত যে পড়াশোনা, ইনভেনশন, ডিসকাশন যা যা হবে সেইটার নাম হচ্ছে ইলেকট্রনিক্স। বুঝলা? ইলেকট্রনিক্স। তাহলে দেখো, এভাবে পড়লে তুমি অল্পতেই প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ বিশেষে। তাহলে আমরা শুধু ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্সের ডেফিনিশন বোঝাইতে আধা ঘন্টা লাগছে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। হ্যাঁ, এখান থেকে যে বকবকগুলো করেছে আধা ঘন্টা, এখন তোমাকে যদি বলতে বলা হয় তুমি মিনিমাম তো 5 মিনিট কথা বলতে পারবা। এইভাবে পড়াশোনা করতে হবে। এবার আসো এখানে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থেকে হচ্ছে যখন হ্যাভি বল প্রয়োগ করলাম তখন নিউক্লিয়াসটা ভেঙে গেল, তাই আমি তাকে বললাম নিউক্লিয় রিয়াকশন। কিন্তু একটা বিষয় তোমাকে জানতে হবে, এই বিক্রিয়াটা শুরু হলে আর থামে না, সেই জন্য তাকে নন স্টপ রিয়াকশনও বলা হতে পারে। আবার এরা যখন শুরু হয় পরপর সিরিয়ালি হয়, চেইন থাকে, তাই তাকে চেইন রিয়াকশনও বলা হয়। আবার যেহেতু সিরিয়াল মেনটেন করে তাই তাকে সিরিজ সিরিজ রিয়াকশনও বলা হয়। এই জন্য তার নাম হচ্ছে, কমন নাম হচ্ছে নিউক্লিয় রিয়াকশন। তাহলে একে নিউক্লিয় রিয়াকশন বলতে পারি, একে সিরিজ রিয়াকশন বলতে পারি, নন স্টপ রিয়াকশন বলতে পারি, চেইন রিয়াকশন বলতে পারি। বুঝলা? এইগুলোকে আবার বাংলায় বলা হয় পারমাণবিক বিক্রিয়া বা পরমাণুর বিক্রিয়া। এই জিনিস সেই জিনিস। আচ্ছা, এবার এটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। 2 ভাগে ভাগ করে ওই যে এখানে কি কি লিখছিলাম না সেইটা। এটার প্রথম বিক্রিয়াটার নাম হচ্ছে ফিশন। দেখো ভাই, ফিশন। এটা আলহামদুলিল্লাহ কারেন্টটা আসছে, স্বামী মনে হয় অনেকক্ষণ দোয়া করতেছে, ছেলেটা থেমে গেছে। তোমাদের ফোন চার্জে দিয়ে দাও, অলরেডি ইলেকট্রিসিটি চলে আসছে। আচ্ছা, এই সুযোগে আমি 30 সেকেন্ড একটু বাতাস খাই, দাঁড়া, ইলেকট্রিসিটির সুখটা অনুভব করি। 30 সেকেন্ড। ইস, একদম ক্লান্ত হয়ে গেছে, সকালবেলায় ইলেকট্রিসিটি নাই। বাসায় তো আইপিএস আছে, সমস্যা হয়নি আমার, কিন্তু এখানে আইপিএস লাইনটা নিব। আরে যাও, আমি কয়েক সেকেন্ড, দাঁড়া, আমি 30 সেকেন্ড বাতাস খাই। তোমার ওখানে এখনো কারেন্ট আসে নাই? অ্যানি আসবে আসবে। ও আচ্ছা আচ্ছা, তোমরা মনে হয় কোথায় আসছে, যে শহরের মধ্যে তো সবার একসাথে আসছে আর কি। আর যাই হোক, আসবে ইনশাল্লাহ, তোমাদের আসবে, সমস্যা নাই। অ্যানি দেখো, খেয়াল করো ভাই। তো ফিশন বিক্রিয়া, মনোযোগ দাও। ফিশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা আবিষ্কার করেছিলাম প্রথম, তাই না? আমরা বলেছিলাম কত সালে রে ভাই বলো তো? 1934 সালে প্রথম আবিষ্কার করলাম। এরপরে পরবর্তীতে আবিষ্কার করলাম আরেকটা বিক্রিয়ার নাম কি? ফিউশন। কত সালে আবিষ্কার করেছিলাম বলি নাই? 1951 সালে আবিষ্কার করলাম। 2টা ঘটনাই ঘটছে ইউএসএ, এটাও ইউএসএ, এটাও ইউএসএ। এইটার ফলাফল হচ্ছে অ্যাটম বোমা, অ্যাটম বম। এটার ফলাফল হচ্ছে হাইড্রোজেন বোমা, বম।
এটার ভালো দিক আছে, পারমাণবিক বিদ্যুৎ ও তাপ, ভালো করে পড়ে এবার প্রশ্ন হবে কিন্তু এখান থেকে। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিজ্ঞান সব রিলেটেড কিন্তু। এই পাবনা পাগলদের ওখানে যা হলো আর কি সেইটা আসতে পারে কিন্তু। তাহলে পারমাণবিক বিদ্যুৎ ও তাপ এটা পড়বা। আচ্ছা, এই ঘটনাগুলো পড়াশোনা করার নাম, বিশেষ করে ফিশন এবং ফিউশন, এই দুইটা জিনিস পড়াশোনা করার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, অথবা আমরা বলে থাকি মডার্ন ফিজিক্স। ব্যাস, যদিও সবগুলোই মডার্ন ফিজিক্স। হ্যাঁ, তো মডার্নের মধ্যে মডার্ন আছে না, এটা হচ্ছে একেবারে ওল্ড ভার্সন, এটা হচ্ছে সেমি ওল্ড আর কি মোটামুটি। এটা হচ্ছে সবচেয়ে টপ লেভেল ব্রাঞ্চ আর কি ফিজিক্সের। হ্যাঁ, তো খেয়াল করো, এই জায়গা থেকে আমি যেহেতু তোমার 19 তারিখে পরীক্ষা, এই জন্য এই আলোচনাটা আমি আনতামই না, কিন্তু যেহেতু 19 তারিখে পরীক্ষা তাই আলোচনাটা নিয়ে আসতে বাধ্য হলাম। তুমি রিভিশন দাও আর পড়াশোনা করো আর যাই করো, 19 তারিখের অভিযাত্রী যারা, তাদের জন্য এই 3টা জায়গা থেকে 3টা প্রশ্ন হবে বলে দিলাম, কিন্তু পরীক্ষার পরে দেখা হবে। হ্যাঁ, তখন কিন্তু বলা যাবে না। আমি 3টা প্রশ্ন আউট করে দিলাম, বুঝতেছো? যে 3টা প্রশ্ন কোন কোন টপিক থেকে? ইলেকট্রিসিটি একটা প্রশ্ন নিশ্চিত, ইলেকট্রনিক্সের কমপক্ষে একটা, দুইটাও হইতে পারে, আর নিউক্লিয়ার ফিজিক্স থেকে কমপক্ষে একটা, দুইটাও হইতে পারে। আমার কথা বুঝতেছো? সুতরাং এই 3টা বিষয়ে সাবধান থেকে যাও, 3টা প্রশ্ন আসবে নিশ্চিত। 200 নম্বরের মধ্যে 3টা প্রশ্ন বলে দিলাম, কীভাবে পড়বা তোমার দায়িত্ব। এখন আমরা মোটামুটি 3টা ফিজিক্সের 3টা বিজ্ঞানের ডেফিনিশন শিখলাম। এখন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বোঝার চেষ্টা করব। বুঝতেছো আমার কথা? আচ্ছা, তাহলে তোমাকে এখন আমি আরেকবার বলে দিই মুখে, তারপরে লিখে নেবা। ইলেকট্রিসিটি কি? তোমাকে প্রশ্ন করলে তুমি আনসার দিবা রিটেন ফিলি সবাই, যে স্যার ইলেকট্রিসিটি হচ্ছে বিজ্ঞানের, পদার্থবিজ্ঞানের এমন একটা বিজ্ঞান, এমন একটা শাখা যেখানে ইলেকট্রন এবং কন্ডাক্টর নিয়ে আলোচনা করা হয়। এই কথা বললেও হবে, অথবা সুন্দর করে বললে, গোছায় বললে বলতে পারবা যে ফ্লো অফ ইলেকট্রন থ্রু দ্য কন্ডাক্টর ইজ কল্ড ইলেকট্রিসিটি। মানে পদার্থবিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের যেখানে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয় তাকে বিদ্যুৎ বলে। পদার্থবিজ্ঞানের যে শাখায় বা বিজ্ঞানের যে শাখায় ভ্যাকুয়াম এবং সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে। মডার্ন ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স কাকে বলে? পদার্থবিজ্ঞানের যে শাখায় প্রোটন এবং নিউট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয়, নিউক্লিয়াসের স্প্লিট আউট নিয়ে আলোচনা করা হয়, স্ক্যাটার্ড নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় নিউক্লিয়ার ফিজিক্স। বুঝতে হচ্ছে? এই বিষয়গুলো আমরা একটু দেখে নেব বাস। তাহলে আমাদের এখন পড়ার হচ্ছে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি লেখো, ছোট্ট একটা প্রশ্ন লিখি, প্রশ্নের মধ্য দিয়ে পড়া শুরু করি আমরা। লেখো, সবাই লেখো, একটা ছোট্ট কোশ্চেন লেখো, ছোট্ট একটা কোশ্চেন, রিটেনের কোশ্চেন মূলত। এটার মধ্য দিয়ে আমরা ইলেকট্রিসিটির ক্লাসটা শুরু করি। লেখো, কোশ্চেনটা লেখো। তড়িৎ শক্তি বলতে কি বোঝেন? তড়িৎ শক্তি বলতে কি বোঝেন? থাকছে না, মাথা ভালো, থাক। তড়িৎ শক্তি বলতে কি বোঝেন? উহা কত প্রকার ও কি কি লিখুন। তড়িৎ শক্তি বলতে কি বোঝেন? উহা কত প্রকার ও কি কি লিখুন। এটা কোন এক সময় রিটেনের কোশ্চেন ছিল। তড়িৎ শক্তি বলতে কি বোঝেন? উহা কত প্রকার ও কি কি লিখুন। আনসারটা লেখো। স্থির বা গতিশীল আধানের, সবাই লিখো, পরে বুঝাই দিচ্ছি। স্থির বা গতিশীল আধানের, স্থির বা গতিশীল আধানের, আধান চার্জের বাংলা, স্থির বা গতিশীল আধানের প্রকৃতিগত আচরণ থেকে, মানে ন্যাচারাল বিহেভিয়ার থেকে আর কি। স্থির বা গতিশীল আধানের প্রকৃতিগত আচরণ থেকে যে শক্তি লাভ করা যায় তাকে তড়িৎ শক্তি বলে। স্থির বা গতিশীল আধানের প্রকৃতিগত আচরণ থেকে যে শক্তি লাভ করা যায় তাকে তড়িৎ শক্তি বলে। নিচে প্যারা করে লেখো, ইহা প্রধানত দুই প্রকার। ইহা প্রধানত দুই প্রকার, যথা সাব পয়েন্ট অন, 1 নম্বর সাব পয়েন্টে লেখো, 1 নম্বর পয়েন্টে লেখো, স্থির তড়িৎ, স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ। 2 নম্বর লেখো, চলতড়িৎ বা চলবিদ্যুৎ। হ্যাঁ, চলতড়িৎ বা চলবিদ্যুৎ।
তাহলে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ, 2 নম্বর হচ্ছে চলতড়িৎ বা চলবিদ্যুৎ। এখন এখন দেখো আমাদের বিসিএস এর সিলেবাসে, প্রিলিমিনারি সিলেবাসে কিন্তু ইলেকট্রিসিটি নিয়ে কোনো কথা নাই। ইলেকট্রিসিটি নিয়ে কোনো কথা নাই, ইলেকট্রিসিটি বলতে কিছু নাই সিলেবাসের মধ্যে। কিন্তু কেন পড়তেছি? কারণ আমাদের সিলেবাসের মধ্যে এই কথা লেখা আছে, স্থির তড়িৎ এবং চলতড়িৎ লেখা আছে, তার মানে ইলেকট্রিসিটি আছে। তাহলে আমরা এখন এইটা পড়ব, তারপরে এইটা পড়ব। টপিকের নাম লেখো স্থির তড়িৎ। টপিকের নাম লেখো স্থির তড়িৎ। টপিকের নাম লেখো স্থির তড়িৎ। স্থির তড়িৎ লিখো। সবাই লিখছো? আচ্ছা, এখন স্থির তড়িৎটা কি জিনিস শুনে নাও, একটু বুঝাই দিই। আমরা ছোটবেলায় বড়বেলায় অনেকে করেছি, কি করেছি যে চিরুনি নিলাম, একটা চিরুনি মাথায় ঘষলাম চুলের সাথে, ঘষার পরে কি করেছি আমরা ছোটবেলায় যে কাজটা করতাম, প্রায় অধিকাংশই করেছো, চুলে চিরুনি ঘষছি অনেকক্ষণ, ঘষার পরে কাগজের সাথে রাখছি, তাই না? কাগজের কাছাকাছি রাখছি, কিছুক্ষণ পরে আমরা দেখলাম এই কাগজের টুকরা আর চিরুনি এক জায়গায় হয়ে গেছে, আবার একটু পরেই তারা ছেড়ে দিয়েছে। এই যে কাজটা এদের মধ্যে যেটা একটা আকর্ষণ হয়েছে, দুজন এক জায়গায় লাগছে কিন্তু বেশিক্ষণ থাকে নাই, তাদের ধর্মের কারণে অল্প একটু থেকেই ছেড়ে দিয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনার নামই হচ্ছে স্থির তড়িৎ। তাহলে আমরা ওই স্থির তড়িতের ঘটনাটা, মানে চিরুনি চুলে ঘষলাম, তারপরে কাগজের কাছাকাছি নিলাম, দুইজন এক জায়গায় লাগলো, একটু পরে ছেড়ে দিল, এই যে ওভারঅল এখান থেকে চুল ঘষা থেকে শুরু করে আমাদের কাগজ আর চিরুনি ছেড়ে দেওয়া পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে আমরা বলে থাকি স্থির তড়িতের ঘটনা। তাহলে স্থির তড়িতের মধ্যে কয়টা শর্ত থাকে আগে দেখে নাও প্লিজ, সবাই একটু মনোযোগ দাও। স্থির তড়িতের মধ্যে প্রথমে থাকে হলো ঘর্ষণ। এই ঘর্ষণ থাকতেই হবে, যেমন চুলের সাথে চিরুনি ঘষছি, তাহলে ঘর্ষণ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে থাকবে হচ্ছে আবেশ। এখন প্রশ্ন করতে পারো তুমি যে স্যার আবেশটা কি জিনিস? আবেশ হচ্ছে, যেমন ধরো আমি তোমাকে ধমক দিলাম, তুমি এটা শুনে কষ্ট পেলা, অথবা আমি ধমক দিলাম, তুমি চুপ হয়ে গেলা, কথা বলছিলা, অথবা একটু হাসানোর কথা বললাম, তুমি হেসে দিলা, তার মানে তুমি আমার দ্বারা প্রভাবিত হয়ে গেলা, বায়াসড হয়ে গেলা, তাই না? আমি একটা এনার্জি, তুমিও একটা এনার্জি, কিন্তু আনফর্চুনেটলি তুমি আমার দ্বারা প্রভাবিত হয়েছো, যে অথবা আমি তোমার দ্বারা প্রভাবিত, কোনো একটা কিছু তো হইলাম। এই যে দুইটা এনার্জি যদি একটা শক্তির দ্বারা অন্য একটা শক্তি প্রভাবিত হয়, বোঝা যাচ্ছে, সেটাকে বলা হয় আবেশ, ইন্ডাকশন। তাহলে এখানে কাকে দ্বারা কে প্রভাবিত হলো? ওই যে চিরুনি ঘষার পরে, চুলে ঘষার পরে যে চিরুনিটা আর কাগজ, তার দুজন পরস্পর এক জায়গায় এসে গেল না, এই ঘটনার নাম হচ্ছে আবেশ। বুঝতেছো? তাহলে দেখো, ঘর্ষণ, আবেশ। তারপরে আমাদের যে চিরুনি দিয়ে ঘষলাম, ঘটনাটা ঘটালাম, চিরুনিটা কি? একটা অপরিবাহী পদার্থ, তাই না? অপরিবাহী, খেয়াল করো, অপরিবাহী প্লিজ। তাহলে 3টে ঘটনা এখানে পেলাম, 3টা কন্ডিশন পেলাম। প্রথমে ঘর্ষণ লাগবে, তার মধ্যে আবেশ হবে, হ্যাঁ, এরপরে হচ্ছে অপরিবাহী, এই চিরুনিটা হচ্ছে অপরিবাহী। তারপরে চিরুনি এবং চুল তারা যে এক জায়গায় ছিল, কতক্ষণ সময় ছিল বলো? খুবই অল্প সময় ছিল, সো সেটা হচ্ছে অল্প সময়। মনোযোগ দিও। তাহলে আমরা এখানে ওভারঅল দেখতে পাচ্ছি যে স্থির তড়িতের মধ্যে ঘুরে ঘুরে এই 4টা শর্তের বাইরে কোনো শর্ত পাওয়া যায় না। তাহলে মনোযোগ দিয়ে শুনবো আমরা, কোনোদিনও কোনো বিসিএসেই এ যাবত কখনোই প্রশ্ন হয় নাই স্থির তড়িতের প্রধান শর্ত কয়টি। এবার আসতেই পারে কমন প্রশ্ন, স্থির তড়িতের প্রধান শর্ত কয়টি? বাট আনফর্চুনেটলি যতগুলো বই তুমি পড়ছো, তোমার আশেপাশে আছে, তুমি খুলে দেখো, এই কথাটা এভাবে লেখা নাই। আর বিসিএস এর কোশ্চেনগুলো ঠিক এমনভাবেই হয় যেমনভাবে বইয়ে লেখা নাই, তার উল্টাভাবে প্রশ্নটা হবে। কথা বুঝতে তো? কিন্তু প্রশ্ন হওয়ার পরে মনে হবে, ও এটা তো জানতাম কিন্তু ভুল হয়ে গেছে, কিন্তু তখন জেনে লাভ নাই, সেটা তোমার হায়াত থাকতেই জানতে হবে, তাছাড়া কবরে গেলে সমস্যা আছে। তার মানে তোমার এই পরীক্ষার আগেই জানতে হবে, পরীক্ষার হলে জেনে লাভ নাই, পরীক্ষার পরে জেনে লাভ নাই, পারবা না তো, আগে জানতে হবে, হ্যাঁ, নাম্বার পেতে হবে আর কি। তুমি অনেক জানো, তাতে কিচ্ছু যায় আসে না, চাকরি একটা লাগবে, সেই জন্য ভালো করে পড়তে হবে। তো খেয়াল করো ভাই,
তাহলে আমাদের যদি কেউ প্রশ্ন করে এখন থেকে, প্রশ্নটা 3 রকম হইতে পারে। কেমন? প্রথম নাম্বার হইতে পারে স্থির তড়িতের প্রধান শর্ত কয়টি, 4 ক্রাইটেরিয়া, আমরা পারবো। 2 নম্বরের প্যাটার্ন হইতে পারে নিচের কোনটি স্থির তড়িতের প্রধান শর্ত। 3টা বাহির থেকে উল্টাপাল্টা কথা দিয়ে দিল, আজে বাজে কথা, আর একটা এখানকার সঠিক কথা দিল, ব্যাস। অথবা দিতে পারে নিচের কোনটি স্থির তড়িতের প্রধান শর্ত নয়। 3টে এখান থেকে দিল, একটা বাহির থেকে দিল। এখন তুমি যদি, আমি যদি, আমরা যদি এই বিষয়ে প্রপার নলেজ না রাখি, আমাদের অবস্থা যদি হয় হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স, তাহলে আমাদের দ্বারা এই কোশ্চেনটা আনসার করা সম্ভব না। হয়তো বা লোভ সামলাইতে পারবো না, আনসার করবো ঠিকই, ফলাফল কি হবে? আগে 1 নাম্বার পারি নাই, সেই লোভ সামলাতে না গিয়ে ভুল আনসার করে এবার 1.5 নাম্বার চলে গেল। ওই এক তো গেলই, সাথে সাথে আবার নেগেটিভ -0.5 চলে গেল, 1.5 নাম্বার চলে গেল। সুতরাং আমাদেরকে জানতে হবে, তারপরে আনসার দিতে হবে। কে কি লিখলাম ভাই? লিখছো মুসলিমা খাতুন? না, সবার চুলেই চমক আছে মুসলিমা। না, থ্যাংক ইউ রে ভাই, সবার চুলেই এটা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। শোনো তো, তাহলে আমরা স্থির তড়িতের 4টা শর্ত দেখলাম, তাই তো? আচ্ছা, এখন এই 4টা শর্ত একসাথে করে রিটেনে যদি কখনো সংজ্ঞা আসে তখন লিখে দিবা যে ইহাকে স্থির তড়িৎ বলে। তাহলে স্থির তড়িৎ কি সংজ্ঞা আমি একটু বলে দিই প্রথমবার। দেখো, আগে লিখো না, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় অপরিবাহীর উপর অল্প সময়ের জন্য যে তড়িৎ উৎপন্ন হয় তাকে স্থির তড়িৎ বলে। তাহলে পয়েন্ট নাম্বার 1 নম্বর পয়েন্ট লিখতে থাকো সবাই। 1 নম্বর পয়েন্টে লিখো, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায়, প্লিজ সবাই লিখো, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় অপরিবাহী বা কুপরিবাহীর উপর, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় অপরিবাহী বা কুপরিবাহীর উপর অল্প সময়ের জন্য যে তড়িৎ উৎপন্ন হয়, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় অপরিবাহী বা কুপরিবাহীর উপর, অপরিবাহীর অপর নাম কুপরিবাহী লিখতে পারো। ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় অপরিবাহী বা কুপরিবাহীর উপর অল্প সময়ের জন্য যে তড়িৎ উৎপন্ন হয় তাকে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ বলে। তাকে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ বলে। লিখছো? পয়েন্ট নাম্বার 2, 2 নম্বর পয়েন্টে লেখো, স্থির তড়িতের প্রধান শর্ত হলো 4টি। সুন্দর করে লিখে নাও, স্থির তড়িতের প্রধান শর্ত হলো 4টি। স্থির তড়িতের প্রধান শর্ত হলো 4টি, যথা সাব পয়েন্ট অন, 1 নম্বর সাব পয়েন্টে লেখো ঘর্ষণ, পরপর নিচে লিখবা ঘর্ষণ। 2 নম্বর সাব পয়েন্টে লিখবা আবেশ। 3 নম্বর লিখবা অপরিবাহী বা কুপরিবাহী। 4 নম্বর লিখবা অল্প সময়। 4 নম্বর অল্প সময়। 4 নম্বর অল্প সময়। লিখছো? চারটা শর্ত লিখলাম। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টে লেখো, 3 নম্বর পয়েন্ট, ইহা, ইহা মানে স্থির তড়িতের কথা বলছি। লেখো, ইহা প্রধানত দুই প্রকার। ইহা প্রধানত দুই প্রকার। ইহা প্রধানত দুই প্রকার, যথা ইহা প্রধানত দুই প্রকার, যথা লেখো 1 নম্বর পয়েন্টে লেখো ধনাত্মক স্থির তড়িৎ। ধনাত্মক স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ, যা লেখো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ঋণাত্মক স্থির তড়িৎ। হ্যাঁ, ধনাত্মক স্থির তড়িৎ, আর 2 নম্বর হচ্ছে ঋণাত্মক স্থির তড়িৎ। খেয়াল করো, তাহলে 1 নম্বর হচ্ছে ধনাত্মক স্থির তড়িৎ, 2 নম্বর হচ্ছে ঋণাত্মক স্থির তড়িৎ। লিখছো? এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যে ধনাত্মক স্থির তড়িৎ কিভাবে তৈরি হয়, ঋণাত্মক স্থির তড়িৎ কিভাবে তৈরি হয়। হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রি ক্লাস আমরা লিখছিলাম না, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, ওই কথাটা যেহেতু তোমরা কেমিস্ট্রি ক্লাসটা করলা আমার সাথে, সেই জন্য আমি ধরে নিব তোমরা সবাই ওই ক্লাসটা করেছো। সেই জন্য আমি কিন্তু ক্লাসটা, আমি লেকচার প্ল্যানটা এইভাবে দিচ্ছি যেন আগেরটা করা থাকলে পরেরটা বুঝতে সুবিধা হয়। এখন এইটা কিভাবে উৎপন্ন হয় সেইটা লিখবো, এইটা কিভাবে উৎপন্ন হয় সেইটা লিখবো। এখান থেকে আমাদের বিসিএস এর প্রশ্ন আসছে
এইটা কিভাবে উৎপন্ন হয় সেই কথাটা একবার আসছে, এইটা কিভাবে উৎপন্ন হয় সেই কথাটা একবার আসছে। আর কেমিস্ট্রি রিলেটেড এখানে চার্জের বিষয় আছে, সেই চার্জটা এখান থেকে একবার আসছে 4 বার, এখান থেকে 4 বার, টোটাল 5 5 10টা প্রশ্ন হয়েছে এখান থেকে মোট মিলিয়ে। আর যদি ডিরেক্টলি ধরি তাহলে বিসিএস এর ডিরেক্টলি প্রশ্ন হয় এখানে 3টা, এখানে হয়েছে 3টা, তবুও ডিরেক্টলি প্রশ্ন হয়েছে 8টা, ইনডিরেক্টলি প্রশ্ন হয়েছে 10টা বিসিএস এর প্রশ্ন। তাহলে এই জায়গাটা আমরা একটু পড়বো, যেহেতু আমরা আগের ক্লাস করে আসছি সেই জন্য আমি ধরে নিলাম তোমরা ওটা পড়েছো সবাই। 1 নম্বর পয়েন্ট এনি ভুলে গেছি রে। 1 নম্বর পয়েন্ট কি লিখছিলাম দেখ, 1 নম্বর পয়েন্ট লিখছিলাম ঘর্ষণ। এনি খেয়াল করো, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় অপরিবাহী বা কুপরিবাহীর উপর, অপরিবাহীর অপর নাম কুপরিবাহী, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় অপরিবাহী বা কুপরিবাহীর উপর অল্প সময়ের জন্য যেই তড়িৎ উৎপন্ন হয় তাকে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ বলে। ব্যাস থাক। এখন আমরা যেখানে আছি দেখো, এটা কয় নম্বর? 3 নম্বর পয়েন্ট না? আচ্ছা, এখানে আমরা পরবর্তী পয়েন্ট লিখব, 4 নম্বর পয়েন্ট, ওইটার সংজ্ঞা লিখব। 4 নম্বর পয়েন্টে লেখো, আমরা ধনাত্মক চার্জ কেমিস্ট্রি ক্লাসে শিখে আসলাম তাই না, যে ধনাত্মক চার্জ পজিটিভ চার্জ কিভাবে সৃষ্টি হয়েছিল। আবার একটু দেখো, রিপিট করি। আমরা বলছিলাম কোনো জায়গা থেকে, এইটা কোনো একটা জায়গা অ্যাটম, এখান থেকে যদি ইলেকট্রনটা চলে যায়, হ্যাঁ, কোনো জায়গা থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে সেই জায়গাটা কি হয়? পজিটিভ হয়। ইলেকট্রন খারাপ, খারাপ মানুষ যেখান থেকে চলে যায় সেখানে কি ভালো পরিবেশ সৃষ্টি হয়, পজিটিভ হয়। আর এই নোংরাটা আবার যার জীবনে যাবে তাকে আবার খারাপ করে ফেলবে, সুতরাং এ আবার যেখানে যাবে সেখানে নেগেটিভ হয়ে যাবে। তাই আমরা কেমিস্ট্রি ক্লাসে বলছিলাম যে ইলেকট্রনের যদি কোথাও ঘাটতি হয়, যেখান থেকে ইলেকট্রন চলে যায় সেই জায়গাটাকে বলা হয় ধনাত্মক চার্জ। ঠিক আছে এনি খেয়াল করো। আর ইলেকট্রন যেখানে অতিরিক্ত হয়ে যায়, এক্সট্রা চলে আসে, তাকে বলা হয় নেগেটিভ চার্জ। কথা বুঝলা? তো আমরা বলছিলাম এই গুণটা হচ্ছে ধাতুর গুণ, এই গুণটা হচ্ছে অধাতুর গুণ, তাই না? এগুলো আমরা কেমিস্ট্রি ক্লাসে শিখে আসছি কিন্তু। তো ওই কথাটা আমরা লিখবো এখন। পরবর্তী পয়েন্ট 4 নম্বর পয়েন্ট না কয় নম্বর হবে লিখো, পরবর্তী পয়েন্টে লিখো। এই যে চলে গেলে সেই জায়গায় ইলেকট্রন কি হয়? যেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে সেখানে কি ইলেকট্রন বাড়তেছে না ঘাটতি হচ্ছে? ইলেকট্রন যেখান থেকে চলে যাচ্ছে সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে, এদিকে খেয়াল করো, যেখান থেকে ইলেকট্রন চলে গেছে সেই জায়গাটার নাম দেবো আমরা ঘাটতি। আর যেখানে ইলেকট্রন আসলো, অধিক হলো, বাড়লো, সেখানে বলবো আমরা বাড়তি। এই ঘাটতি এবং বাড়তি এই দুইটা কেন কথা বলবো, এই দুইটা শব্দ কেন ব্যবহার করাই লাগবে? আমরা করা লাগবে তা না, এই দুইটা শব্দ আমরা এভাবেই ব্যবহার করব কারণ আমাদের বিগত বিসিএস এর কোশ্চেনগুলো তাহলে রিভিশন দেওয়ার সুবিধা হবে। বিকজ আমাদের বিগত বিসিএসে এই যে পজিটিভ চার্জ সেখানে ঘাটতি কথাটা লেখা থাকতো, নেগেটিভ চার্জ সেখানে বাড়তি কথাটা লেখা থাকতো। এই জন্য আমরা যারা জব সলিউশন পড়ি, বিগত সালে কোশ্চেনটা পড়ি, তখন যেন সমস্যা না হয়, সেই জন্য এই দুইটা শব্দ ব্যবহার করলাম। তো লেখো, পরবর্তী প্রশ্ন লিখবো আমরা ইলেকট্রনের ঘাটতি দ্বারা, সবাই লেখো তো, ইলেকট্রনের ঘাটতি দ্বারা ধনাত্মক স্থির তড়িৎ উৎপন্ন হয়। সবাই লিখো, আমি একটু বসলাম। ইলেকট্রনের ঘাটতি দ্বারা ধনাত্মক স্থির তড়িৎ উৎপন্ন হয়। অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি দ্বারা, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি দ্বারা ধনাত্মক আয়ন, ওই যে কেমিস্ট্রির মতো, ইলেকট্রনের ঘাটতি দ্বারা ধনাত্মক আয়ন অবলিক আধান অবলিক চার্জের সৃষ্টি হয়। অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি দ্বারা ধনাত্মক আয়ন অবলিক আধান অবলিক চার্জের সৃষ্টি হয়। ধনাত্মক আয়ন অবলিক আধান অবলিক চার্জের সৃষ্টি হয়। লিখছো? তাহলে আমরা এখন যে পয়েন্টটা লিখলাম সেই পয়েন্টের উপরে 3টা তারকা চিহ্ন দিবা প্লিজ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। নেক্সট পয়েন্ট, এই একটা পয়েন্টের মধ্যে কিন্তু 5টা প্রশ্ন আছে বিসিএস এর। অর্থাতের আগ পর্যন্ত একটা, অর্থাতের পরে ওইটাই 4 বার আসছে।
এরপরে পরবর্তী পয়েন্ট লিখব, ইলেকট্রনের ঘাটতি দ্বারা ইলেকট্রনের ঘাটতি দ্বারা ঘাটতি তো আগে লিখছি, আমরা এবার লিখতেছি বাড়তি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমরা কি লিখব, ইলেকট্রনের বাড়তি দ্বারা, পরবর্তী পয়েন্ট, ইলেকট্রনের বাড়তি দ্বারা ঋণাত্মক স্থির তড়িৎ উৎপন্ন হয়। ইলেকট্রনের বাড়তি দ্বারা ঋণাত্মক স্থির তড়িৎ উৎপন্ন হয়, অর্থাৎ ইলেকট্রনের বাড়তি দ্বারা ঋণাত্মক আয়ন অবলিক আধান অবলিক চার্জের সৃষ্টি হয়। অর্থাৎ ইলেকট্রনের বাড়তি দ্বারা ঋণাত্মক আয়ন অবলিক আধান অবলিক চার্জের সৃষ্টি হয়। এরকম ইলেকট্রনের বাড়তি দ্বারা ঋণাত্মক আয়ন অবলিক আধান অবলিক চার্জের সৃষ্টি হয়। লিখছো? এই পয়েন্টের উপরেও 3টা তারকা চিহ্ন দিয়ে রাখবা, কারণ এই পয়েন্টের মধ্যেও 5টা প্রশ্ন আছে। আমি আবার রিপিট করতেছি, ইলেকট্রনের বাড়তি দ্বারা যে ঋণাত্মক স্থির তড়িৎ উৎপন্ন হয়, অর্থাৎ ইলেকট্রনের বাড়তি দ্বারা ঋণাত্মক আয়ন অবলিক আধান অবলিক চার্জের সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লিখব, যে যন্ত্রের সাহায্যে, পরবর্তী পয়েন্ট লেখো, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে চার্জের উপস্থিতি, প্রকৃতি, কমা দিয়ে লেখো, চার্জের উপস্থিতি প্রকৃতি এবং পরিমাণ নির্ণয় করা যায়। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে চার্জের উপস্থিতি প্রকৃতি এবং পরিমাণ নির্ণয় করা যায় তাকে উপস্থিতি প্রকৃতি পরিমাণ নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। ব্র্যাকেট ইংলিশে লিখে নিতে পারো, ইলেকট্রোস্কোপ তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে। খেয়াল করো, ইলেকট্রোস্কোপ। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো, বেনেট নামক একজন ধর্মযাজক, বেনেট এরকম উচ্চারণ বাংলা, বেনেট নামক একজন ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক আর কি, বেনেট নামক একজন ধর্মযাজক পৃথিবীতে সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্র আবিষ্কার ও নামকরণ করেন। বেনেট নামক একজন ধর্মযাজক পৃথিবীতে সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্র আবিষ্কার ও নামকরণ করেন। বেনেট নামক একজন ধর্মযাজক পৃথিবীতে সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্র আবিষ্কার ও নামকরণ করেন। লিখছো? তড়িৎবীক্ষণ যন্ত্র আবিষ্কার এবং নামকরণ করেন। পরের পয়েন্টে আসো, নেক্সট পয়েন্টে লেখো, পৃথিবীর সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্রের নাম হলো, নেক্সট পয়েন্ট, পৃথিবীর সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্রের নাম হলো
স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। পৃথিবীর সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্রের নাম হলো স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। পৃথিবীর সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্রের নাম হলো স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। পৃথিবীর সর্বপ্রথম তড়িৎবীক্ষণ যন্ত্রের নাম হলো স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। লিখছো? স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। এরপরে নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লিখবো আমরা কি লিখবো? স্বর্ণপাত তো গেলই, তড়িৎবীক্ষণ যন্ত্রে গেল। আরেকটা কথা লিখতে পারো, এক দুইটা কথা লিখতে পারো। হ্যাঁ, আমরা পড়তেই পারি, স্বাভাবিক বিষয়। লিখো, মেঘ বিজলি চমকায় না? মেঘ ডাকে না? আচ্ছা, তোমাদের এলাকায় তো ডাকে, আমাদের এলাকায়ও ডাকে। মেঘ ডাকে, বিজলি চমকায়, ঝড় হয়, বৃষ্টি হয়, কি কি হয় না? সেই কথাগুলো কি লিখবো আমরা? লেখো, আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে, প্লিজ লিখো, আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে, আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে অসংখ্য পানির কণা এবং বরফের মধ্যে, আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে অসংখ্য পানির কণা এবং বরফের মধ্যে চার্জ সৃষ্টি হয়। আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে অসংখ্য পানির কণা এবং বরফের মধ্যে চার্জের সৃষ্টি হয়, আর কি, চার্জ বা চার্জের সৃষ্টি হয়, চার্জের সৃষ্টি হয়। দাঁড়িয়ে দিয়ে লেখো, একে আমরা বিজলি চমকানো বলে থাকি। একে আমরা বিজলি চমকানো বলে থাকি। আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে অসংখ্য পানির কণা এবং বরফের মধ্যে চার্জের সৃষ্টি হয়। একে আমরা বিজলি চমকানো বলে থাকি। লিখছো? বিজলি চমকানো বলে থাকি, এই কথা হাইলাইট করো তো। বিজলি চমকানো হাইলাইট করো, বিজলি চমকানো হাইলাইট করো, আর এই পয়েন্টের উপরে 3টা তারকা চিহ্ন দাও। হ্যাঁ, নেক্সট পয়েন্ট, হাসান রাজ। লিখছো হাসান রাজা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, গতকালকেও 43তম রুটিন দিয়েছে, সেখানে আপনার ক্লাস না? আমার ক্লাস আছে তো। আমরা আপনার ক্লাস অনলাইনে করব না, হরতাল হরতাল। ঠিক আছে, সরাসরি ক্লাস করতে চাই, পাবা ইনশাল্লাহ। আচ্ছা, আমার সাথে কারা কারা একমত? সবাই, আমি একমত, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরো, কয়েকদিন খুলতে তো হবে রে বাবা, আগে খুলে নিই। আচ্ছা হাসান রাজা, আরে ভাই আমিও তো আনিজি ফিল করি, তোমাদের দেখতে পাচ্ছি না কতদিন হলো। হ্যাঁ, তা আমার তো খারাপ লাগতেছে। খুলে দিই, খুলে দিলে তো ইনশাল্লাহ আমাকে পাবো, অবশ্যই নেই। আমি তো ক্লাস নিব ইনশাল্লাহ, যতদিন মানে বেঁচে থাকলে আর কি, স্বাভাবিক থাকলে, সুস্থ থাকলে, এভাবে থাকলে ইনশাল্লাহ ক্লাস নিব। আসি তো, সমস্যা নেই। আর আপাতত স্যারকে দেখতে ইচ্ছা করলে, কথা বলতে ইচ্ছা করলে আসিও, বাসায় আসিও, এখানে ফ্রি থাকি, আমরা অনেকক্ষণ থাকি এখানে। হ্যাঁ, আর তোমাদের সাথে দেখা হবে। অলরেডি মনে হয় রুটিন আমাকে শামীম বললো ক্যাম্পাস শাখায় রুটিন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শহর শাখায় রুটিন দিয়ে দিবে, স্বাভাবিক হলে দিয়ে দিবে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি পাবা না কেন? অবশ্যই পাবা ইনশাল্লাহ। আসি তো, টেনশন করো না হাসান। হ্যাঁ বাবা ভাই, এবার এখানকার ক্লাসটা শুনো। আমার কি বলবো রে এনি, কোন পয়েন্টটা? এই পয়েন্টে কিছু বলি নেই, শোনো। এই পয়েন্টে বলছিলাম, কোন দিকে থাকো খেয়াল করো, বলছিলাম আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে, ঘর্ষণ দুই খণ্ড মেঘে ধাক্কা লাগছে আর কি। এনি, আকাশে দুই খণ্ড মেঘের মধ্যে ঘর্ষণের ফলে অসংখ্য পানির কণা এবং বরফের মধ্যে চার্জের সৃষ্টি হয় বা চার্জ সঞ্চিত হয়। যেভাবে লেখো চার্জ সঞ্চিত, বিশেষ মানে আসছে চার্জ সঞ্চিত হয়, আমি লিখছি সৃষ্টি, একই কথা, চার্জ সঞ্চিত হয়। লিখছো? একে আমরা বিজলি চমকানো বলে থাকি। দাঁড়িয়ে দিয়ে লেখো, একে আমরা বিজলি চমকানো বলে থাকি। লিখছো? নেক্সট, পরবর্তী পয়েন্টে লেখো, আকাশে বিজলি চমকানোর সময়, আকাশে বিজলি চমকানোর সময়, আকাশে বিজলি চমকানোর সময় পৃথিবীতে অবস্থিত একজন, আকাশে বিজলি চমকানোর সময় পৃথিবীতে অবস্থিত একজন বধির এবং অন্ধ ব্যক্তির মধ্যে, আকাশে বিজলি চমকানোর সময় পৃথিবীতে অবস্থিত একজন বধির এবং অন্ধ ব্যক্তির মধ্যে, আকাশে বিজলি চমকানোর সময় পৃথিবীতে অবস্থিত একজন বধির এবং
অন্ধ ব্যক্তির মধ্যে লিখছ, অন্ধ ব্যক্তির মধ্যে প্রশ্নটা ছিল এই দুইজনের মধ্যে কে আগে বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে কে আগে বুঝতে পারবে? অন্ধ ব্যক্তির মধ্যে লিখছ, বাকিটুকু একটু গ্যাপ থাকুক, আমি বুঝাই নিব, তারপরে তোমরা লিখে নিবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আকাশে বিজলি চমকানোর সময় পৃথিবীতে অবস্থিত একজন বধির এবং অন্ধ ব্যক্তির মধ্যে এইটুকু থাকো। এখন দেখো, এখান থেকে দেখো কে আগে বুঝতে পারবে, তুমি নিজে আনসারটা দিতে পারবা। খেয়াল করো ভাই, ধরো এটা একটা মেঘের টুকরা। হ্যাঁ, একখণ্ড মেঘ, এটাও একখণ্ড মেঘ, দুই খণ্ড মেঘ, তো আকাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তো? এখন খেয়াল করো তুমি হাসান, খেয়াল করো যে মেঘ আকাশে ওড়ে, তাই তো? আকাশে যাচ্ছে। তো আমরা জানি শব্দবিজ্ঞানের ক্লাসে করে আসলাম যে মেঘ কিন্তু কোথায় থাকে? মেঘ মহাকাশে থাকে না, মেঘ আকাশে থাকে, তাই না? একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, তার মধ্যে মেঘ থাকে, তাই তো? খেয়াল করো, তাহলে মেঘ যাচ্ছে, মেঘ কোন কোন দিকে যায়, মেঘ কোন দিকে ওড়ে? আমরা বলবো যে স্যার মেঘের তো কোনো পাখা নাই, সুতরাং মেঘ নির্দিষ্ট স্বাধীন না, সে তার ইচ্ছা মতো উঠতে পারে না, কোন দিকে উড়ে যায়, ভেসে বেড়ায়, বাতাস যেদিকে যায় মেঘও সেই দিকেই যায়, কারণ তার তো কোনো পাখা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, তাহলে মেঘ উল্টাপাল্টা যায় না, একদিকেই যায়। যখন ঝড় হয় তখন একটা সৃষ্টি হয়, কিন্তু স্বাভাবিক প্রসিডিউরে যখন বাতাস বইতে থাকে মেঘ ওই বাতাসের সাথে সাথে যেতে থাকে। তো প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে মেঘ যদি একই দিকে যায় তাহলে মেঘে মেঘে ধাক্কা লাগবে কখন? আমরা মেঘের ডাক শুনি, যে মেঘের ডাক কেন শুনতে পাই? মেঘের ডাক মানে এই যে দুইটা কঠিন জিনিস এই পরস্পর ধাক্কা লাগছে, ধাক্কা লাগছে, সেই শব্দটা আমরা শুনতে পেলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার মেঘ যদি একই দিকে যায় তাহলে ধাক্কা লাগবে কিভাবে? বাসে বাসে ধাক্কা লাগে না, ট্রাকে ট্রাকে ধাক্কা লাগে না, কিভাবে? একটা সামনে যাচ্ছে, একটা পিছনে যাচ্ছে, একটা গতি কম, একটা গতি বেশি, এই দুইটা পরস্পর ধাক্কা লেগে যায়। ও যাচ্ছে একই দিকে, ওই দিকে, কিন্তু একটু জোরে যায়, পিছনটাকে ধাক্কা মারে। কেন ধাক্কা লাগে? পিছন থেকে জোরে যাচ্ছে তাই ধাক্কা লাগে। এখন প্রশ্ন হচ্ছে স্যার মেঘ তো স্বাধীন না, বাতাস তো একই রকম বেগে যাচ্ছে, তাহলে ধাক্কা লাগবে কেন? বোঝা যাচ্ছে? এখানে প্রশ্নটার আনসার হচ্ছে মেঘের আয়তন কম বেশি না, সব মেঘ তো সমান না, একটা ছোট আয়তন একটা বড় আয়তন, আয়তনে তারতম্য হওয়ার কারণে তার গতিশক্তি কম বেশি হয়ে যায়। গতিশক্তি কম বেশি হয়ে গেলে একটা একটাকে পিছন থেকে খুব জোরে ধাক্কা মারে, যখন ধাক্কাটা লেগে যায়, বুঝতেছো, যখন ধাক্কাটা লেগে যায় বিকট একটা শব্দ হয়, সেই শব্দটা আমরা পৃথিবী থেকে শুনতে পাই, তখন আমরা বলি মেঘ ডাকতেছে, বৃষ্টি হবে এখন, বুঝতেছো? আচ্ছা, আর ওই সময় কি হচ্ছিল সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও, সবাই মনোযোগ দিও। ধরো দুইটা মেঘ একই দিকে যাচ্ছে, ভেসে বেড়াচ্ছে, হঠাৎ করে যাইতে যাইতে এই পিছনেরটা এইটাকে ধাক্কা মারছে, কথার কথা, ধরো ধাক্কা লাগার পরে ধাক্কা দিল। এখন আমি চিত্রটা দেখাচ্ছি কিন্তু ধাক্কার পরের চিত্র দেখো, এই দিকে এবং এই দিকে সে চলে গেছে। ধাক্কা লাগার পরপরেই কি হচ্ছে? ইভ রিয়াকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, আলাদা হয়ে গেল। ধাক্কা লাগার সাথে সাথে দুইটা দুই দিকে রওনা দিল, আগে কিন্তু একই দিকে যাচ্ছিল, এবার ধাক্কা খাওয়ার পরে দুইটা দুই দিকে রওনা দিল। তো যখন ধাক্কা লাগছে মেঘ কিসের টুকরা? বরফের টুকরা না দুইটা? বরফ। তাহলে যখন ধাক্কা লাগছে বিকট একটা শব্দ হলো, আমরা পৃথিবী থেকে শব্দটা শুনলাম কান দিয়ে, আর এই মেঘের প্রথমাংশ এই মেঘের প্রথমাংশ ধাক্কা লাগার কারণে এইটা গলে গেছে, মেঘটা গলে পানি হয়ে গেছে। সুতরাং এই দুইটা মেঘের টুকরা যখন ধাক্কা লাগছে, ধাক্কা লাগার এর সামনের অংশ এর সামনের অংশ এটা গলে এইখানে পানির সৃষ্টি হয়ে গেছে। এখানে পানি আমি টুসই দিয়ে দেখালাম, পানির সৃষ্টি হয়ে গেছে। পানিটা সৃষ্টি করে দিয়ে দুই খণ্ড মেঘ দুই দিকে চলে গেল, দুই খণ্ড মেঘ দুই দিকে চলে গেল, ব্যাস। এবার এই যে পানিটা দিয়ে চলে গেছে, কিন্তু আমরা কেমিস্ট্রির ক্লাসে যে কথাটা বলছিলাম আবার বলছি, সেটা হচ্ছে দেখো চার্জ কিভাবে সৃষ্টি হয়। এইটা মেঘ, আমরা এখানে আছি পৃথিবী, সারফেস অফ দ্য আর্থ, ভূপৃষ্ঠ। একটু খেয়াল করিও, একটু ওয়েট করো প্লিজ।
আচ্ছা, তো খেয়াল করো সবাই, হ্যাঁ, এটা ভূপৃষ্ঠ, এটা হচ্ছে মেঘ। তো তোমরা যারা জার্নি করেছো, বিমানে জার্নি করেছো না? হ্যাঁ, অনেকই করেছো। এখন তো বিমানের টিকিট আর ট্রেনের টিকিট একই রকম ভাড়া, খুব বেশি পার্থক্য না আর কি। হ্যাঁ, তো যাই হোক, রাজশাহীতে তো 2টা ফ্লাইট দিছে। তো আগে আমি এখন তো জার্নি খুব কম হচ্ছে আমার, তো যাই হোক জার্নি হচ্ছে না। আগে যখন জার্নি বেশি হতো সে সময় আমি ম্যাক্সিমাম সময় মানে তোমার কনফিডেন্স থাকাকালীন অবস্থায় দেখা যাচ্ছে যে ওই ক্লাসের খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে যাইতে হতো, রিটেনের সময় বিশেষ করে ফার্মগেট থেকে আবার ক্লাস নিয়ে শেষ করে আবার চট্টগ্রাম যাইতে হবে। তো ইমার্জেন্সি পিরিয়ড যখন, অথবা সিলেট যাইতে হবে, তখন ওই সময়গুলোতে আমি মানে ম্যাক্সিমাম ট্যুরই আমার হতো ফ্লাইটে, বিমানে হতো। তো যাওয়া আসার সময় তো সুবিধা ছিল অনেকগুলো। যাই হোক, এই 20-30 মিনিটের জার্নি আর কি। তো ওই সময়ে একটা কমন একটা অভিজ্ঞতা, আমি তো এগুলো পড়াইতাম, তো ভালো লাগতো আর কি কাহিনিগুলো। তো আমি ওই সিট নেওয়ার সময়, যেটাতে বাংলাদেশ বিমানে শুধু 3টা করে সিট, আর এমনিতেই তো ওই প্রাইভেট বিমানগুলো 2টা করে সিট। যাই হোক, সব এই পাশেও 2টা, ও পাশেও 2টা, নভোয়ার বা অন্যান্য যারা আছে সবগুলোতে। এখন আমি ওই সিট নেওয়ার সময় মানে খুব বেশি ডোমেস্টিক এয়ার তো খুব বেশি যাতায়াত হইতো, অনেকে আমাকে ওইখানে এয়ারপোর্টে চিনেই গেছে, বুঝে গেছে আর কি। যাই হোক, তো যাইতাম ডোমেস্টিকে, তো কমন মানুষ বোঝা যায় কারা কারা যায়, রেগুলার ওই শিপগুলোতে ওরা করা যায়। তো যাই হোক শোনো, তো তখন আমি যখন সিট নিতে যাইতাম, ওরা বলতো স্যার কোনটা দিব, মানে ওই জানালার পাশেরটা, ওরা বললেই সিটের তো ওখানে থাকে না, আগে অনলাইনে কেটে নিতাম, তারপরে গেলে ওরা আমি বলতাম জানালার পাশেরটা নিতে, বুঝতেছো? জানালার পাশেরটাই বসতাম, আর সবসময় মাঝামাঝি সিটটা কাটতাম। হ্যাঁ, তো দেখা যেত যে আমি ম্যাক্সিমাম সময় আমার বিমানে যে পাখা আছে, পাখার উপরের যেই পোর্শনটা, ওইখানেই সিটটা পড়তাম আর ম্যাক্সিমাম সময়, ডানে অথবা বামে। যাই হোক, তো মজার একটা বিষয় ছিল জানো, মানে যখন এই ফ্লাইটটা, তোমরা যারা জার্নি করতে তো জানোই কী হয়। তো যখন হঠাৎ করে কুয়াশা আসে, দেখতে বিমানটা উপরে উঠে গেল, একদম মেঘটেক নিচে চলে গেল, আবার হঠাৎ করে মেঘটেক নাই, তখন বিমানটা একটু নিচে নামাই দেয়, বুঝতেছো? বেশি আমি কিন্তু এভাবে সিলেটে জার্নির সময় একবার মানে ঝামেলা পড়ে গেছিলাম, মারাত্মক ঝামেলা। ফ্লাইট সিলেটে ল্যান্ড করে নাই, সেটা সরাসরি ওখান থেকে আবার কিন্তু চট্টগ্রাম চলে গেছে, কারণ হচ্ছে ল্যান্ড করা যাচ্ছিল না। যাই হোক, এখানে রাখা, ও আসতেছে আর কি। বাচ্চা ভেঙে দিচ্ছে, বাচ্চা ভেঙে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বলে দিচ্ছি। তো আমি একটু চা খাই, শোনো তোমরা। তো ওই সময় প্লিজ, হঠাৎ করে একদিন তো ঝামেলা হয়ে গেল, আর ল্যান্ড করতে পারতেছে না সিলেটে, বৃষ্টি হচ্ছে প্রচুর, রাডার থেকে বারবার সিগন্যাল আসতেছে যে ল্যান্ড করা যাবে না। তারা ইনফরমেশন দিচ্ছে এখানে যে এখন ল্যান্ড করা যাবে না। এখন কি করবে, চলে গেছে তো, এখন কি করবে, সে নিচে নামতে পারতেছে না, কারণ নিচের যদি ওরা ক্লিয়ারেন্স না দেয় তাহলে নামবে কীভাবে। এখন বেশ কিছুক্ষণ উঠতেছে, ইতিমধ্যেই তো লোকজনের বেশ ভয় পেয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো তখন ওখান থেকে রাডার আরেকটা সিগন্যাল দিল, তাদেরকে অ্যানাউন্স আসলো যে যদি এইখানে প্রবলেম হয় ল্যান্ড করতে, তাহলে আবার ব্যাক করতে হবে ঢাকাতে, অথবা এখান থেকে যাইতে হবে চট্টগ্রাম, মানে যেখানে গিয়ে ল্যান্ড করার সুবিধা। তো দ্রুত সিদ্ধান্ত নিল, কারণ ফুয়েল তো বেশিক্ষণ থাকবে না, এ তো ডোমেস্টিক এয়ার, অল্প একটু ফুয়েল থাকে। এরপরে ওখান থেকে চলে যাওয়া হলো চট্টগ্রামে গিয়ে ল্যান্ড করলো। যাই হোক, একটু মর্মান্তিক কাহিনী ছিল। যাই হোক, তো যেটা তোমাকে বলার উদ্দেশ্য ছিল তা হচ্ছে, যখনই আমরা ওই একটু উপরে উঠে যাচ্ছি, বিমানটা তখন ঘোষণা দিচ্ছে, মেঘের উপরে যখন চলে যাচ্ছি ঘোষণা দেয়, তোমরা তো অনেকেই শুনছো, যে আমরা এখন প্রায় মাটি থেকে, ভূপৃষ্ঠ থেকে 1400 মিটার উপরে আছি, এখন 1500 মিটার উপরে আছি। রাডার অটোমেটিক অ্যানাউন্স করে, বিশেষ করে বাংলাদেশ এয়ার এটা ঘন ঘন বলে দেয় কোথায় আছো, তোমার অবস্থানটা কোথায়, গতিবেগটা কত, সেটাও বলে দেয় আর কি। হ্যাঁ, তো এটা বাংলাদেশ এয়ার, প্রাইভেট এয়ারে মনে হয় এটা করে না তেমন একটা। তো ওইখানে আমরা এই যে 1400 মিটার উপরে উঠে গেলাম, 1500 মিটার উপরে উঠে গেলাম কিন্তু। হ্যাঁ, তো তাহলে আমরা উপরে যখন গেলাম চলে, তখন মেঘ কিন্তু নিচে দেখা যায়, তোমার বিমানের নিচে মেঘ, সব মেঘ নিচে, বিমানের নিচে। কিন্তু আমরা মেঘকে নিচে ফেলে গেলাম ঠিকই, কিন্তু ওই যে উপরে একটা জিনিস আছে, তার নাম কি, উপরে যে জিনিসটা আছে তার নাম কি, সূর্য, ওটাকে তো পিছিয়ে ফেলতে পারতেছি না। তাহলে দেখো, ওইখানে এখানে আছে সানশাইন, সূর্য থেকে আলো এবং তাপ পৃথিবীতে আসতেছে, সূর্য থেকে আলো এবং তাপ পৃথিবীতে আসতেছে। দেখো, এই শামিম কই গেলা, এই বেটা চা ঠান্ডা হয়ে গেল।
আচ্ছা স্যার খাও না। খুব ঘুম পাচ্ছিল। দেখো খেয়াল করো, তাহলে কি হচ্ছে ভাই, এইটা হচ্ছে সূর্য। সূর্য থেকে তাপ এবং আলো আমরা জানি পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ে, তাই তো? এখন দেখো খেয়াল করো, এই যে তাপটা আলোটা পৃথিবীর দিকে আসছে, বিশেষ করে আমরা এখন তাপটা কনসিডার করব। আমরা এখানে আসছি, মাঝখানে অবস্টাকল হিসেবে, বাধা হিসেবে দাঁড়ালো কে? মেঘ। মেঘের উপরে প্রচন্ড পরিমাণে তাপ পড়তেছে, হিট হচ্ছে, কিন্তু নিচের দিকে কিন্তু তাপটা পৌঁছতে পারছে না, কারণ এখানে মেঘটা হচ্ছে তাপ কুপরিবাহী। মেঘের মধ্য দিয়ে তাপ পরিবহন করতে পারে না, ঠিক না? ট্রান্সফার হয় না আর কি, হ্যাঁ, কুপরিবাহী। তো খেয়াল করো, তো আমরা ওই যে গল্পটা যে বললাম 1400 বা 1500 মিটার উপরে আছে ধরো, তাহলে টেম্পারেচার কতখানি হবে চিন্তা করতেছো? রাজশাহীর টেম্পারেচার নর্মালি ভাবেই ধরো যে একটু বেশি গরম হলে 40 ক্রস করে যাবে। তো 40 যদি 38, 39, 40, 42 চলে যায়, অবস্থাটা কি ভয়াবহ অবস্থা হবে। আর যদি আমরা 1500 মিটার উপরে চলে যাই, তাহলে টেম্পারেচার আরও 2-3 ডিগ্রি বাড়বে, কঠিন তাপমাত্রা হবে না? তো সেই ক্ষেত্রে দেখো না কি হচ্ছে, এখানে এর উপর দিয়ে তাপ প্রায় 50 ডিগ্রি অথবা 45-47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে। কিন্তু আনফর্চুনেটলি মেঘের মধ্যে, মেঘের কি বরফ না? যতক্ষণ মেঘের অস্তিত্ব আছে তখন বরফের ভিতরে চার্জ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেঘের এই পৃষ্ঠে নিচের দিকে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর উপরে এই 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনবরত অবস্থান করতেছে। সুতরাং উপরের দিকে কিন্তু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হচ্ছে। কিভাবে? কোনো অপরিবাহী বস্তু, একটু খেয়াল করিও, কোনো অপরিবাহী বস্তু বা কুপরিবাহী বস্তু, তার যদি দুই প্রান্তে দুই রকম তাপমাত্রা থাকে, উপরে একরকম নিচে একরকম, দুই প্রান্তে দুই রকম তাপমাত্রা থাকে, তাহলে ওর মধ্যে বুঝতে পারছো তাপমাত্রা পার্থক্য সৃষ্টি হয়ে যায়। এই তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হলে উপরের পৃষ্ঠে কোনো বস্তুতে যদি তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হয়, কোনো বস্তুর মধ্যে একটাই বস্তু কিন্তু দুই পাশে দুই রকম তাপমাত্রা, তাহলে ওই বস্তুর মধ্যে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বস্তুটা যদি অপরিবাহী হয়, তাহলে অবশ্যই ওর উপরি প্রান্তে যেখানে টেম্পারেচার বেশি, সেখানে মুক্ত ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়ে যাবে, ইলেকট্রনটা বন্ধন মুক্ত হয়ে যাবে। কথা বুঝতেছো? তো এখানে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়ে গেছে এই পাশে, নিচের পাশে না। মুক্ত ইলেকট্রন যখন সৃষ্টি হয়ে গেছে, আর সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে যেতে গিয়ে হানিফ এন্টারপ্রাইজ শ্যামলীকে পিছন থেকে ধাক্কা মারেছে, তাহলে যা হবা তাই হবে, ভর্ত হয়ে গেছে, পিছনের চাটকা লেগে গেছে। সুতরাং এরা তো দুইজনই ছাদের লোক নিছে, বুঝো, কিন্তু মুক্ত ইলেকট্রন মানে ছাদের লোক। এবার দুইজনই যখন এভাবে যাচ্ছে, একজন পিছন থেকে ধাক্কা মারেছে, ধাক্কা মারলে তুমি বলো ছাদের লোকগুলোর কি অবস্থা হবে? সবাই ছিটকে পড়বে না? তো মানে বুঝাচ্ছি আর উদাহরণ। তাহলে এদের ছাদের লোক মানে কি? মুক্ত ইলেকট্রনগুলো যখনই ধাক্কা লাগছে দুইজন পরস্পর, তখন ওই যে লোকগুলো ছিল, ইলেকট্রনগুলো মুক্ত, তারা ছিটকে এসে এক জায়গায় জড়ো হয়ে গেছে, এই জায়গায় এসে গেছে। এই যে পানিটা আসছে, এই পানির মধ্যে সেই মুক্ত ইলেকট্রনগুলো এখানে জমা হয়ে গেছে। একটু মনোযোগ দিও। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কার মধ্যে জমা হয়ে গেছে? পানির মধ্যে জমা হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে মুক্ত ইলেকট্রন যদি পানির মধ্যে জমা হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি প্রুভস দ্যাট ইলেকট্রনগুলো কোথা থেকে আসছে? ইলেকট্রনগুলো মেঘ থেকে আসছে। তাহলে ইলেকট্রন যেখান থেকে যায় সেই জায়গায় কোন চার্জের সৃষ্টি হয় বলো? ইলেকট্রন যেখান থেকে যায় সেই জায়গায় ইলেকট্রনের ঘাটতি হয়, বিধায় সেখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়। আমরা বললাম না তখন? সুতরাং মেঘ থেকে ইলেকট্রন এখানে আসছে, সুতরাং এখানে সবগুলো পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, কেমিস্ট্রি ক্লাসে শিখছিলাম
যে কয়টা পজিটিভ চার্জ সৃষ্টি হয় তার এগেনিস্টে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। দ্যাট ইজ ওয়াই এখানে যদি 4টা পজিটিভ চার্জ হয়, মানে 4টা ইলেকট্রন এখান থেকে চলে গেছে, সুতরাং এখানে 4টা নেগেটিভ হবে। আবার এখানে তুমি যদি 4টা দাও, কথার কথা, এখানে যদি 3টা দাও, কথার কথা 3টা দিলাম, তাহলে এখান থেকে আবার 3টা এখানে চলে গেছে, তাহলে এখান থেকে 4টা ইলেকট্রন গেছে, এখান থেকে 3টা ইলেকট্রন গেছে, মোট কয়টা ইলেকট্রন হয়েছে? 7টা ইলেকট্রন হয়েছে। তাহলে দেখি 1 2 3 4 5 6 7, দেখো তাহলে 7টা ইলেকট্রন ওখানে আছে, এখান থেকে 7টা ইলেকট্রন চলে গেছে। তাহলে চার্জ কি সাম্যাবস্থা হয়ে গেছে। শোনো এই ক্যাডার মহোদয়গণ, মনোযোগ দিয়ে শোনো, বিসিএস এর কোশ্চেনটা কোন স্টাইলে হয় আর আমরা কোন স্টাইলে পড়াশোনা করতেছি সেটা একটু বুঝতে হবে। যেহেতু বিজলি চমকানো নিয়ে প্রশ্ন হয়েছে 3বার, অন্ধ লুলা ন্যাংরা লুলা কে আগে শুনতে পারে বুঝতে আসে এটা আসছে 2বার, তাহলে শুধু বিজলি চমকানো নিয়ে যদি 5টা প্রশ্ন বিসিএস এসে থাকে তাহলে ইটস ক্লিয়ারলি প্রুভস দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিনোমিনা। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন রিপিট হতেই পারে। আর কোশ্চেনগুলো হুবহুব একরকম নাও হতে পারে, অন্য অন্য অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করতে পারে। সেই জন্য আমরা যত রকম অ্যাঙ্গেল এখানে করা সম্ভব সবগুলো অ্যাঙ্গেল থেকে আমরা পড়াশোনা করলাম। যেমন একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে মেঘে আর বরফে পানির কণার মধ্যে চার্জ আসছে, কিন্তু এ যাবত কোনোদিনও কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা আসে নাই যে আকাশে বিজলি চমকানোর সময় তোমার এই মেঘের মধ্যে, মানে ধাক্কা বিজলি চমকানোর সময় মেঘের মধ্যে কোন চার্জ সৃষ্টি হয় আর পানির মধ্যে কোন চার্জ সৃষ্টি হয়, এই কথাটা কোনোদিনও কখনোই কোনো পরীক্ষায় আসে নাই, বিসিএস নন বিসিএস কোথাও আসে নাই। তাহলে এটা কমন প্রশ্ন আসতেই পারে। তাহলে যদি আসে হয়তোবা কেউ আনসার দিতে পারবে না, আমরা কর্ডিয়ালি বিলিভ করি, কিন্তু আমরা যারা ক্লাস করলাম, স্যারের ক্লাসে থাকলাম, আমরা অবশ্যই বিষয়টা বুঝে গেছি এবং আমরা আনসার করতে সক্ষম হব ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? মেঘে যখন ধাক্কা লাগে, বিজলি চমকায়, দেওয়া ডাকে, হ্যাঁ মেঘ ডাকে, তখন এই ঘটনাটা ঘটে। কনসিকুয়েন্সেস, ফলাফল হচ্ছে এখানে মেঘ ধাক্কার পরে মেঘের মধ্যে পজিটিভ চার্জের সৃষ্টি হয় এবং পানির কণা, পানি যেখানে আছে সেখানে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। মনে থাকবে তো সবার? বাস দেখো এবার খেয়াল করো তো, এইখানে নেগেটিভ চার্জ, পানির মধ্যে অসংখ্য নেগেটিভ চার্জ, আর এটা হচ্ছে পজিটিভ চার্জ। এখন আমরা জানি নেগেটিভ চার্জের বস্তু এবং পজিটিভ চার্জের বস্তুর মধ্যে একটা কি থাকে? আকর্ষণ থাকবে, তাই না? নেগেটিভ চার্জের বস্তু এবং পজিটিভ চার্জের বস্তুর মধ্যে একটা আকর্ষণ থাকবে না? স্বাভাবিক বিষয়, আকর্ষণ থাকবে। দেখো খেয়াল করো তো, যখন এই যে 2টা চার্জ, পানিটা এখানে রেখে গেলাম, রেখে মেঘ 2টা 2 দিকে চলে যাচ্ছে। পানিটা হচ্ছে নেগেটিভ চার্জের পানি আর মেঘটা হচ্ছে পজিটিভ চার্জের মেঘ। এখন মেঘ যখন 2 দিকে চলে যাচ্ছে, পানিটা কিন্তু এখানে আসে, হ্যাঁ পড়ে যাবে এখনই। তো পানিটা এখানে আসে, মেঘটা যখন চলে যাচ্ছে, এটা তো কয়েক সেকেন্ডের ঘটনা, মিলি সেকেন্ডের ঘটনা। যখনই মেঘটা চলে যাচ্ছে, এই পানিটা বলতেছে, এই তুমি কোথায় যাচ্ছ? আমার ভিতরে এত ভালোবাসা সৃষ্টি করে দিয়ে গেলা তুমি, হ্যাঁ এত কিছু ফুসলায় গেলা তুমি, এখন কেন আমাকে রেখে চলে যাচ্ছ? আমাকে নিয়ে যাবা, বুঝতেছো? তখন মেঘ নিবে না, তখন ও কি করবে? ওর পিছে পিছে ধাওয়া করবে, না আমি তোমার সাথেই যাব। কথা বুঝতেছো না? এই জন্য এই ইলেকট্রনগুলো মেঘটার পিছনে ধাওয়া করবে, কারণ মেঘটা তো চলে যাচ্ছে। তখন এখানকার নেগেটিভ চার্জগুলো, ইলেকট্রনগুলো এই মেঘের দিকে যাওয়া শুরু করলো। যখনই যাওয়া শুরু করবে, আমরা ছোটবেলায় পড়াশোনা করে আসছি, যখন লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন, কোটি ইলেকট্রন একটা রাস্তা দিয়ে গমন করে, হ্যাঁ খুব দ্রুত সময়ে গমন করে, তখন সেই জায়গায় আলোর সৃষ্টি হয়, বিজলি চমকানোর সৃষ্টি হয়। আমার কথা বুঝতে পারতেছো? সুতরাং এখানে যখন ইলেকট্রনগুলো যাওয়া শুরু করলো, তখন এই জায়গায় একটা আলোর ঝলকানি শুরু হলো, এই জায়গাটাতে আলোর ঝলকানি দেখা দিল। ওইটাই আমরা নিচ থেকে দেখতে পেলাম, আর আমরা বলে উঠলাম বিজলি চমকাচ্ছে। আসলে বিজলি চমকানো বলতে কিছু নাই, এই ঘটনাটা ঘটেছে। বুঝতেছ সবাই আমার কথাগুলো? তাহলে এটার নাম হচ্ছে বিজলি চমকানো। এই ঘটনায় সেখানে ঘটে। এখন প্রশ্ন আরেকটা অ্যাঙ্গেল থেকে হইতে পারে, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন এখান থেকে আসতে পারে, আকাশে বিজলি চমকানোর সময় বুঝতেছ প্রধানত কয়টি শক্তি উৎপন্ন হয়?
তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আকাশে বিজলি চমকানোর সময় এখানে টোটালি কয়টা শক্তি উৎপন্ন হয় দেখো তো। বিজলি চমকানোর সময় এখানে প্রধানত 3টা শক্তি উৎপন্ন হয়, তাই না? 1 নম্বর শক্তি হচ্ছে কি, এর মধ্যে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার ফলে শব্দ সৃষ্টি হয়েছে, শব্দ। আবার ইলেকট্রন চলে গেল, তার ফলাফল দেখা গেছে কি লাইট, আলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লাইট সৃষ্টি হচ্ছে, সাউন্ড সৃষ্টি হচ্ছে, ঠিক তো? বুঝতে পারতেছো? আচ্ছা, এরপরে মনোযোগ দিও। আর এই ইলেকট্রনগুলো চলে যাচ্ছে, যেটা ইলেকট্রনের যাওয়াটাকে কি বলা হয়? ইলেকট্রিসিটি বলা হয় না? আমরা কিছুক্ষণ আগে বকবক করে যা শিখলাম যে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলা হয়। তার মানে এখানে একটা তড়িৎ শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, 3টা শক্তি। হ্যাঁ শাহিন আলম, থ্যাংক ইউ, হয়েছে। কারণ এখানে হচ্ছে 3টা শক্তি সৃষ্টি হয়। মানে এই শাহিন, তুমি একটু আমাকে ক্লাসের পরে ফোন দিও। তোমাদের 4টার ক্লাসটা আমি চেঞ্জ করে দিয়েছি, 4:30টায় করেছি। একটু ফোন দিও আমাকে, ক্লাস পর ফোন দিও। দেখো তো লাইট এবং সাউন্ড, সবাই মনোযোগ দাও। লাইট এবং সাউন্ড, এই 2টা শক্তি আমরা রেখে গেলাম, কিন্তু একটা শক্তি কিন্তু আগেই ভ্যানিশ হয়ে গেল, তার নাম কি? ইলেকট্রিসিটি। ইলেকট্রন চলে গেল, ইলেকট্রিসিটি শেষ, ওই যাওয়া আসা। এই প্রধান শক্তি 3টা উৎপন্ন হয়। ইলেকট্রনে যাওয়া মানে তড়িৎ শক্তি। আচ্ছা, এরপরে আর এখানে হচ্ছে স্থির তড়িৎ, যেহেতু অল্প সময়ের ঘটনা, তাহলে এখানে স্থির তড়িৎ উৎপন্ন হয় 1 নম্বর, 2 নম্বর লাইট সাউন্ড উৎপন্ন হয়, 3 নম্বর লাইট উৎপন্ন হয়। এই 3টা হচ্ছে প্রধান শক্তি। আরেকটা শক্তি আছে হিডেন। তাহলে যদি প্রশ্ন করে প্রধান শক্তি কয়টা, আনসার দিব 3টা। যদি প্রশ্ন করে মোট শক্তি কয়টা, তাহলে আনসার দিব 4টা। সেখানে যেটা রেখে গেলাম তার নাম হচ্ছে তাপ শক্তি। তার নাম কি? তাপ শক্তি। তাহলে এখানে মোট সৃষ্টি হলো 4টা শক্তি। কারণ তাপ সৃষ্টি না হলে এই মেঘ, বরফটা গলে পানি হয় নাই। বরফ গলে পানি হয়েছে, কিসে পানি হয়েছে? তাপে, হিটে পানি হয়ে গেছে, তাই না? যখন ধাক্কা লাগছে, চাপ লাগছে, এখানে তাপ সৃষ্টি হয়েছে না, সেই তাপে বরফ গলে পানি হয়েছে। তাহলে টোটালি এখানে কিন্তু যদি প্রশ্ন আসে, একটু নোট লিখে নিতে পারো, ওই পয়েন্টের নিচে একটু ফাঁকা দিয়ে নোট লিখে রাখো। আকাশে বিজলি চমকানোর সময় মোট 4টি শক্তি সৃষ্টি হয় এবং প্রধানত 3টা শক্তি উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। জানলে প্রধান শক্তি 3টা, তড়িৎ, আলো, শব্দ। আর মোট শক্তি 4টা, তড়িৎ, আলো, শব্দ, তাপ। এই 4টা শক্তি এখন উৎপন্ন হয়। যাই হোক, তো তাপটা হিডেন থাকে, তো তাই আমরা উল্লেখ করি নাই আর কি। যাই হোক, এখন যখন এই ঘটনা ঘটে গেছে, এখন পৃথিবীতে 2জন বেচারা আছে। দেখো খেয়াল করিও, কিন্তু 2জন বেচারা আছে। একজন হচ্ছে, এই ঠ্যাংঠুং দিয়ে দিলাম, তোমরা যা লিখতেছিলা। একজনের জন্য কি নাই খেয়াল করো তো। একজনের হচ্ছে এইটা কাজ করে না, মানে কি? ন্যাংরা, ন্যাংরা না, অন্ধ, অন্ধ। আর একজনের এটা কাজ করে না ঠিকই, কিন্তু এইটা আবার ক্লিয়ার, সাইটেরটা ক্লিয়ার, কানটা ভালো। আরেকজনের এই 2টা ভালো, কিন্তু এইটা ভালো না, কানটা কাজ করে না, মানে বধির। এখন এখান থেকে শক্তিটা পৃথিবীতে আসতেছে, আলো এবং তাপ। ইলেকট্রিসিটি কিন্তু ওখানে শেষ হয়ে গেল, তাপও ওখানে শেষ হয়ে গেল। এখন থাকছে কি? ফলাফল থাকছে যে লাইট এবং সাউন্ড 2টা পৃথিবীর দিকে আসতেছে, এসে একটা পোর্শন এর কাছে পৌঁছাবে, একটা পোর্শন এর কাছে পৌঁছাবে, ঠিক না? তাহলে 2টা শক্তি কে কে? লাইট অ্যান্ড সাউন্ড, আলো এবং শব্দ, ঠিক তো? এখন 2টা একই সময়ে উৎপন্ন হয়েছে, একই সময়ে যাত্রা করেছে। যেটার বেগ বেশি সেইটা আগে যাবে। সুতরাং দেখো তো ভাই, লাইটের বেগ কত? আমরা আলোর ক্লাসে শিখে আসছিলাম না? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সাউন্ডের কত বলছিলাম আমরা? 332 মিটার পার সেকেন্ড। তাহলে এরা একই সময়ে যাত্রা করেছে, একই সময় উৎপন্ন করেছে, বোঝা যাচ্ছে? তাহলে কে আগে পৌঁছাবে? যার বেগ বেশি সে আগে পৌঁছাবে। এই 2টার মধ্যে বেগ বেশি কার? আলোর বেগ বেশি, কয়েক হাজার গুণ বেশি। সুতরাং কে বেশি আগে আসবে? আলো আগে আসবে পৃথিবীতে। এই আলোটা বোঝার ক্ষমতা কার আছে 2জনের মধ্যে? আলো তো আর কান দিয়ে বোঝে না, কোন দিক দিয়ে বোঝে? চোখ দিয়ে। চোখ কার ক্লিয়ার আছে? এই বেচারার। সুতরাং এই বেচারা আগে বুঝতে পারবে। আর বেচারার একটা নাম বধির। বধির মানে কানে ঠিক মতো শোনে না, কানে কাজ করে না। সুতরাং এই বধির এবং অন্ধ ব্যক্তির মধ্যে কে আগে বুঝতে পারবে? বধির আগে বুঝতে পারবে। লেখে নাও, ওই শূন্যস্থান পূরণ করে নাও। বধির আগে
বুঝতে পারবে। লিখছো? বোধির আগে বুঝতে পারবে। বোধির আগে বুঝতে পারবে, লিখছো? আচ্ছা। আর বিসিএস এর প্রশ্ন, আমাদের একটা বদ অভ্যাস আছে জানো। বদ অভ্যাসটা হচ্ছে প্রশ্ন যদি খালি একটা শব্দ কমন পড়ে, এই বুকের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যায়, আর প্রশ্ন পুরোটা পড়ার ধৈর্য থাকে না, এবং শেষের দিকে খালি যদি তাকায়, উপরে খালি লেখা থাকে আকাশে বিজলি চমকানো, আর তুমি পড়তে পারবে না। আর নিচের দিকে তাকায় যদি দেখো লেখা আছে অন্ধ, ওরে সর্বনাশ, আর বধির, তাহলে আর কে তোমার আটকায়? প্রশ্ন না পড়ে আনসারটা দিয়ে দিবে বধির। তারপরে আগে দাগায় নিলা, কিন্তু দাগানোর পরে ঠিকই পড়ে। দাগানোর পরে যখন পুরোটা ভালো করে পড়তে যায়, তখন দেখে আরেক কথা লেখা আছে ভিতরে, চেঞ্জ করে দিছে। যেমন তুমি যেটা মনে করেছিলা যে আকাশে বিজলি চমকানোর সময় পৃথিবীতে অবস্থিত একজন বধির এবং অন্ধ ব্যক্তির মধ্যে কে আগে বুঝতে পারবে, ফাইন, তুমি দিয়ে দিচ্ছ বধির আগে বুঝতে পারবে। কিন্তু পরীক্ষায় ওই বর জায়গায় তালবস্য করা আছে, কে আগে শুনতে পারবে, আর তুমি দিয়ে দিচ্ছ বধির আগে শুনতে পারবে। বধির কি জীবনে শুনতে পারবে? পারবে না। তাহলে কে শুনতে পারবে? অন্ধ শুনতে পারবে। অন্ধর তো এটা ক্লিয়ার আছে। এই জন্য প্রশ্নটা আগে ভালো করে পড়বা, ওখানে কি লেখা আছে। সহজ, আমি বারবার বলছি, সহজ কোশ্চেন যদি পরীক্ষায় রিপিট করে, তাহলে ওর মধ্যে একটা কিছু ঝামেলা করে দিয়েছে, রিপিট করতেছে, কারণ তোমাকে এখানে ব্ল্যাকমেল করার ইচ্ছা তাদের আছে। মাথায় রাখতে হবে এটা বিসিএস পরীক্ষা, এটা কোনো মানে ব্যাংকের পরীক্ষাও না, এটা কোনো নন ক্যাডারের পরীক্ষাও না, এবং এটা কোনো প্রাইমারি স্কুলের পরীক্ষাও না। এটা কিন্তু বিসিএস পরীক্ষা। কারণ হাতি মরলেও লাখ টাকা থাকে, কথা বস্তু তার দাম থাকে লাখ টাকা। তো বিসিএসের কোশ্চেন যতই সহজ হোক না কেন, নামটাই তো বিসিএস, কথা বুঝলা? যত বড় শান বাঁধানো ঘাটি হোক না কেন, তবুও তার নাম কি? পুকুর। আর যতই ভাঙাচারা ঘাট হোক না কেন, তবুও তার নাম নদী, প্রবাহমান, ময়লা থাকে না। মাথায় রাখতে হবে এটা। হ্যাঁ, তো বিসিএসের গুরুত্বটাই আলাদা থাকবে, তুমি সেইভাবে পড়াশোনা করবে। যাই হোক, তাহলে এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো তোমরা, আশা করি। এখন তোমরা কতগুলো হোমওয়ার্ক লিখবে, আরেকটা প্রশ্ন লিখে নাও, আরেকটা প্রশ্ন লিখে, নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো। নেক্সট পয়েন্টে লিখবো, পরবর্তী পয়েন্টে লেখো, এক টুকরো সিল্কের কাপড় দিয়ে, সবাই লেখো তো ভাই, এক টুকরো সিল্কের কাপড় দিয়ে, এক টুকরো সিল্কের কাপড় দিয়ে এক খণ্ড কাঁচকে ঘষলে, এক টুকরো সিল্কের কাপড় দিয়ে এক খণ্ড কাঁচকে ঘষলে, এক টুকরো সিল্কের কাপড় দিয়ে এক খণ্ড কাঁচকে ঘষলে পদার্থের ধর্মের গুণে অসম্ভব, সম্ভব হবে না। এগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি লিমন, এগুলো কি সম্ভব? সম্ভব না। তারপর আমি দেখবো ভাই, দেখো তারপরে দেখবো, খেয়াল করো তো কি বলছিলাম, খেয়াল করো ভাই। বলছিলাম যে এক টুকরো সিল্কের কাপড় দিয়ে এক খণ্ড কাঁচকে ঘষলে পদার্থের ধর্মের গুণে সিল্কের কাপড়ে ঋণাত্মক চার্জ এবং কাঁচদণ্ডে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় বা ধনাত্মক চার্জ উৎপন্ন হয়। লেখো, এক টুকরো সিল্কের কাপড় দিয়ে এক খণ্ড কাঁচকে ঘষলে পদার্থের ধর্মের গুণে সিল্কের কাপড়ে ঋণাত্মক চার্জ এবং কাঁচদণ্ডে ধনাত্মক চার্জ উৎপন্ন হয়। আবার বলছি, লেখো। হ্যাঁ, আচ্ছা লিমন, সমস্যা নেই, তুমি থাকো, দেখা যাক। এক টুকরো সিল্কের কাপড় দিয়ে এক খণ্ড কাঁচকে ঘষলে পদার্থের ধর্মের গুণে সিল্কের কাপড়ে ঋণাত্মক চার্জ এবং কাঁচদণ্ডে ধনাত্মক চার্জ উৎপন্ন হয়। সিল্কের কাপড়ে ঋণাত্মক চার্জ এবং কাঁচদণ্ডে ধনাত্মক চার্জ উৎপন্ন হয়। ব্যাস, এই মোটামুটি স্থির তড়িৎ থেকে এ যাবত যতগুলো কোশ্চেন আসছে আমরা সবগুলো আলোচনার মধ্যে ইনক্লুড করে দিয়েছি ইনশাআল্লাহ। এবং যদি কোনো কোশ্চেন আরও বাঁকা, এইভাবে যে হবে তা তো না, আরও বাঁকা তারা হইতে পারে। তো আশা করি আমরা যে বিস্তারিত আলোচনা করেছি এর বাহিরে যাওয়ার কথা না। যদি আমরা হুবহুব কমন নাও পাই, তবে যেইটুকু নলেজ আমরা গ্যাদার করেছি সেখানকার আলোকে অবশ্যই আনসার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন এই টপিকটা ক্লোজ। এখান থেকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক,
হোমওয়ার্কটা লিখে নাও। ক্লাস সময় তো 2 ঘন্টা না, কত বড়, অনেক পড়াচ্ছি তো। লেখো, হোমওয়ার্কটা লিখে নাও। দেওয়া ডাক, বজ্রপাত। লেখো, দেওয়া ডাক অবলিক বজ্রপাত। এটা পুরোটা পড়ে নিবা, নিজ দায়িত্বে পড়ে নিবা। হোমওয়ার্ক হচ্ছে বজ্রপাত, দেওয়া ডাক যেটা বলি, বজ্রপাত। এইটা পড়বা বিস্তারিত, আমি পড়াই দিয়েছি, এর আলোকে পড়ে ফেলবা। এখন যে কোনো বই পড়লে বুঝতে পারবা। বজ্রপাতটা পড়বা। এরপরে পরবর্তী টপিকের নাম লেখো চলতরিৎ। চলতরিৎ। লিখছো চলতরিৎ? আচ্ছা, তাহলে চলতরিতের মধ্যে কি কি থাকবে একটু খেয়াল করো সবাই। স্থির তরিৎ আমরা শিখে ফেলছি, এবার চলতরিৎ। দেখো একটু খেয়াল করো, আমরা স্থির তরিতের ক্ষেত্রে প্রথমে কি বলছিলাম ভাই? ঘর্ষণ, এই কথা বলছিলাম না? পরের কন্ডিশনে কি বলছিলাম? আবেশ। খুব মনোযোগ দিও। তারপরে কন্ডিশনে বলেছিলাম কি? অপরিবাহী। অপরিবাহী। তারপরের কন্ডিশনে বলেছিলাম অল্প সময়। অল্প সময়। এই 4টা শর্ত আমরা এখানে দিয়েছিলাম, তাই তো? ঘর্ষণ, আবেশ, অপরিবাহী, অল্প সময়, 4টা শর্ত। তার মধ্যে একটু খেয়াল করো, এটা ছিল খুব অল্প সময়ের ঘটনা, কিন্তু এখন যেটা চলতরিৎ যেটা, এটা কি হচ্ছে, আমরা এটা অনেকক্ষণ রাখতে ইচ্ছা করে আমাদের, অনেকক্ষণ রাখবো আমরা। তাহলে আমাদের কি করতে হবে? ঘর্ষণ প্রক্রিয়াটা বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব না, সুতরাং এটার ফলাফল বেশিক্ষণ থাকবেও না। এই জন্য আমাদের প্রথম লিমিটেশন হচ্ছে এই জায়গাটা বাদ দিতে হবে। ঘর্ষণ প্রক্রিয়া নট এনাফ, এটা আমাদের জন্য যথেষ্ট না। তাহলে কি করব? ঘর্ষণ প্রক্রিয়া যদি আমরা বাদ দিই, তাহলে ঘর্ষণ প্রক্রিয়াটা বাদ দিয়ে এই জায়গায় আমরা এমন একটা প্রক্রিয়া ইনক্লুড করব, এমন একটা বিষয় ইনক্লুড করব এখানে, যেটা হবে সবসময় কন্টিনিউয়াস, চলমান। তাহলে প্রসেসটা যদি চলমান হয়, তাহলে তড়িৎটাও চলমান হবে। সেই জন্য বিজ্ঞানীদের ডিসিশন হচ্ছে, তাদের অ্যাজাম্পশন হচ্ছে, এটা ঘর্ষণ প্রক্রিয়া না হয়ে এটা হইতে হবে রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া মানে যে ক্যাথোড অ্যানোড সৃষ্টি করতে হবে, তাহলে এখানে ইলেকট্রন আসা যাওয়া করবে, বিক্রিয়াটা চলতেই থাকবে, ইলেকট্রিসিটি তৈরি হতে থাকবে। সেই জন্য তারা বলছে রাসায়নিক প্রক্রিয়া লাগবে, ঘর্ষণ প্রক্রিয়া বাদ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত। আগে খেয়াল করো প্লিজ। 2 নম্বর শর্ত, আবেশ তো থাকাই লাগবে। 3 নম্বর শর্ত, যেহেতু ইলেকট্রন আদান প্রদান হবে এখানে, সুতরাং এবং কন্টিনিউয়াস ফ্লো, স্বাভাবিক প্রক্রিয়া, তাহলে এটা অপরিবাহীর ঘটনা হওয়া যাবে না। এটা কিসের ঘটনা হতে হবে? পরিবাহীর ঘটনা হতে হবে। সেই জন্য অটা বাদ। তাহলে থাকলো কি? শুধু পরিবাহী। তাহলে আমাদের রাসায়নিক প্রক্রিয়া এটা একটা ঘটনা, এটা আবেশ প্রক্রিয়া, এটা হচ্ছে পরিবাহীর ঘটনা, পরিবাহী লাগবে এখানে। আচ্ছা, আর অল্প সময়টা আমরা কি করব? খেয়াল করিও, অল্প সময়টা আমরা কি করব? এটা হচ্ছে, ধরো আমাদের এখানে ইলেকট্রিসিটি আছে এখন বাসায়, হ্যাঁ, চলতরিৎ এটা। তা আমরা ইচ্ছা করলে এখন ফ্যানের সুইচটা এখন অফ করতে পারি, ইচ্ছা করলে অফ নাও করতে পারি, 1 ঘন্টা রাখতে পারি, ইচ্ছা করলে ক্লাসের শেষ পর্যন্ত রাখতে পারি, ইচ্ছা করলে সারাদিন রাখতে পারি, ইচ্ছা করলে নাও আমরা সুইচটা মানে দিতে পারি, অফ রাখতে পারি। সুতরাং এই অল্প সময় না বেশি সময়, এটা ডিপেন্ড করবে অনলি ইউজার, ডিপেন্ডস অন ইউজার। এটা শুধু ব্যবহারকারীর উপর নির্ভর করে, কিন্তু উৎপন্নের উপর নির্ভর করে না। সুতরাং এই টপিকটা বাদ, এই কন্ডিশন বাদ। তাহলে চলতরিতের সাথে, চলবিদ্যুতের সাথে সময়ের কোনো কাহিনী নাই। এটা হচ্ছে ব্যবহারের কাহিনী। আমি অল্প সময় ব্যবহার করতে পারি, বেশি সময় ব্যবহার করতে পারি, আর উৎপন্ন তো হতেই আছে, কন্টিনিউয়াস ফ্লো। সুতরাং ওখানে সময় উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। সেই জন্য আমাদের চলতরিতের প্রধান ক্রাইটেরিয়া, ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া, শর্ত হচ্ছে 3টা। নাম্বার 1, এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। নাম্বার 2, এটা হচ্ছে আবেশ প্রক্রিয়া। নাম্বার 3, এটা হচ্ছে একটা পরিবাহীর ঘটনা। বুঝতেছ? তাহলে এখানে যদি কোনো দিন কোনো পরীক্ষায় কোনো বিসিএস আসে নাই, চলতরিতের প্রধান শর্ত কয়টি?
বা নিচের কোনটি চলতরিতের শর্ত, কোনটি চলতরিতের শর্ত নয়। হয়তোবা তোমাকে দিয়েই এবার শুরু করতে পারে, পরের বিসিএস থেকে আমাদের বিভিন্ন জব সলিউশনে বিভিন্ন গাইড বুকে কোশ্চেনটা আসবে, ব্যাখ্যা আসবে, কিন্তু যেহেতু এ পর্যন্ত বিসিএস আসে নাই, তাই কোনো বইয়েও এই বিষয়টা নিয়ে আলোচনা নাই। দ্যাট ইজ দ্য ল্যাকুনা। এটাই হচ্ছে ত্রুটি আমাদের বাজারের বিসিএস এর বইগুলো। যেটা পরীক্ষায় আসে সেটা নিয়েই নাড়াচাড়া, যেটা পরীক্ষায় আসে না সেটা নিয়ে তারা টেনশন করে না। কিন্তু তারা এটাও জানা উচিত যে ওটাই তো পরীক্ষায় এক সময় আসবে, কারণ কোনো না কোনো বিসিএসে তো একটা আননোন প্রশ্ন আসেই, পরের বিসিএসে সেটা নন হয়, কিন্তু চলমান বিসিএসও সেটা তো আননোন হয়ে থাকে, তাই না? তাহলে এবার সবাই লেখো প্লিজ। নেক্সট, আমরা এখানে একটু সব পয়েন্ট করতে হবে না, সিম্পলি লেখো। রাসায়নিক ও আবেশ প্রক্রিয়ায়, সবাই একটু লেখো প্লিজ। রাসায়নিক ও আবেশ প্রক্রিয়ায় তো যা বলছিলাম একটু খেয়াল করো এখানে। তো রাসায়নিক ও আবেশ প্রক্রিয়ায়, রাসায়নিক ও আবেশ প্রক্রিয়ায় পরিবাহী বা অল্প সময় হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কন্ডিশন কয়টা দেখো তো ভাই? 3টা কন্ডিশন আমরা দিলাম। একটা হচ্ছে রাসায়নিক, আবেশ, আর একটা হচ্ছে কি পরিবাহী। দেখো তো যা লিখতেছিলাম, রাসায়নিক ও আবেশ প্রক্রিয়ায় পরিবাহীর মধ্য দিয়ে অবলিক পরিবাহীর উপর, রাসায়নিক ও আবেশ প্রক্রিয়ায় পরিবাহীর মধ্য দিয়ে অবলিক পরিবাহীর উপর যে তড়িৎ উৎপন্ন হয়, যে তড়িৎ উৎপন্ন হয় তাকে চলতড়িৎ বা চলবিদ্যুৎ বলে। রাসায়নিক ও আবেশ প্রক্রিয়ায় পরিবাহীর মধ্য দিয়ে অবলিক পরিবাহীর উপর যে তড়িৎ উৎপন্ন হয় তাকে চলতড়িৎ বা চলবিদ্যুৎ বলে। লিখছো? চলতড়িৎ বা চলবিদ্যুৎ বলে। তাকে চলতড়িৎ বা চলবিদ্যুৎ বলে। নিচে একটু লেখো, প্যারা করে লেখো। ইহা প্রধানত দুই প্রকার, ইহা প্রধানত দুই প্রকার, যথা লেখো এসি অবলিক অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এসি অবলিক অল্টারনেটিং কারেন্ট। এসির ফুল নেম আর কি, হ্যাঁ, বাংলা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, প্রবাহ অবলিক প্রত্যাবর্তী প্রবাহ অবলিক পর্যায়বৃত্ত প্রবাহ। খেয়াল করো প্লিজ, পর্যায়বৃত্ত প্রবাহ। লিখছো? নাম্বার 2, ডিসি, ডিসি অবলিক, লিখো সবাই, ডিরেক্ট কারেন্ট, ডিরেক্ট কারেন্ট অবলিক লেখো একমুখী প্রবাহ, প্রবাহ অবলিক সরল প্রবাহ অবলিক, দেখো ভাই, সমপ্রবাহ। তাহলে আমাদের এসি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ, আর একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রবাহ, পর্যায়বৃত্ত। এগুলোর নাম সিনোনিম। হ্যাঁ, আমাদের বিসিএস পরীক্ষা একটু কোশ্চেনগুলো খুলে দেখবা। বাংলাদেশের প্রথম প্রিলিমিনারি বিসিএস 10তম বিসিএসই কোশ্চেন ছিল একটা, সেটা ছিল এসি এর পূর্ণরূপ কি। ওখানে ছিল এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, হ্যাঁ, অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। আনসারটা কিন্তু অল্টারনেটিভ হবে না, আনসারটা হবে অল্টারনেটিং। সো এটা একটু খেয়াল রাখতে হবে। অল্টারনেটিং কারেন্ট মানে দিক পরিবর্তন, অল্টারনেট করে মানে দিক পরিবর্তন করে। এই যে কাহিনীটা হচ্ছে
খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। ধরো এটা একটা এনার্জি, আমরা শব্দবিজ্ঞানের ক্লাসে বলছিলাম, এটা যখন সামনের দিকে যাচ্ছে তখন একটা তরঙ্গ আকারে যাচ্ছে, তাই না? এইভাবে যাচ্ছে। দেখো এটা যাওয়ার সময় এটা যদি এক্স অক্ষ হয়, অবভিয়াসলি ওয়াই অক্ষ গণিতে তোমরা পড়েছো, এটা কি জিরো বিন্দু, মূলবিন্দু। তাহলে সে যদি, প্লিজ একটু মনোযোগ দিও, যদি এই দিকে যায়, এক্স অক্ষ বরাবর যায়, তাহলে যাওয়ার সময় সে এইদিকে সোজা না গিয়ে একবার ওইদিকে একবার এইদিকে ওঠানামা করতেছে বারবার, তাই না? তো আমরা জানি যে মূলবিন্দু, তোমরা তো গণিত তো পড়েছো, জানো যে মূলবিন্দু, তো মূলবিন্দু থেকে ভার্টিক্যালি মানে উলম্বভাবে উপরের দিকে গেলে সেটা হয় কি পজিটিভ, ওয়াই অক্ষ পজিটিভ, নিচের দিকে আসলে ওয়াই অক্ষ নেগেটিভ। তাহলে যখন আমরা উপরের দিকে গেলাম তখন এটা হচ্ছে পজিটিভ ভ্যালু গ্রহণ করলো, যখন নিচ দিকে আসলাম তখন হচ্ছে নেগেটিভ ভ্যালু গ্রহণ করলো। তাহলে এইটা যাওয়ার সময়, কারেন্টটা সামনের দিকে মুভ করার সময়, ফরওয়ার্ড করার সময়, প্রপাগেট করার সময়, সঞ্চালন হওয়ার সময় সে কী করতেছে, একবার উপরের দিকে যায় আবার নিচ দিকে আসে ওই অক্ষ বরাবর, উপরে নিচে সে ওঠানামা করে আর সামনের দিকে প্রসিড করে। উপরে গেলে সে পজিটিভ মান গ্রহণ করে ওয়াই অক্ষ, আর নিচের দিকে গেলে সে নেগেটিভ মান গ্রহণ করে ওয়াই অক্ষের। সুতরাং এই যে সে উপরে নিচে পজিটিভ নেগেটিভ সে এই কাজটা করতেছে বারবার, পজিটিভ নেগেটিভ হচ্ছে, আমার কথা বুঝতে পারতেছো? পজিটিভ নেগেটিভ তার মান বারবার হচ্ছে, এই জন্য তাকে বলা হয় সে বারবার দিক পরিবর্তন করতেছে। দিক মানে উত্তর দক্ষিণ হচ্ছে না, এখানে দিক মানে পজিটিভ নেগেটিভ সে চেঞ্জ করতেছে, এই জন্য তাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, সংক্ষেপে বলি এসি কারেন্ট। মানে এই কাহিনী হচ্ছে, বুঝলাম? তাহলে এই জায়গাকে আমরা বাংলায় দিক পরিবর্তী বলতে পারবো। আমাদের এসি এর পূর্ণরূপ কি বা এসি কি, এই ধরনের কথাগুলো তার পূর্ণরূপ এটা আসছে, এটা বাংলা আসছে, এটা আসছে, এটা আসছে, সবগুলো একই কথা। হ্যাঁ দেখো, তাহলে দিক পরিবর্তিত বুঝে গেল, পজিটিভ নেগেটিভ। প্রত্যাবর্তী প্রবাহ কি, তোমরা গণিতের ক্লাসে তোমাদের স্যারেরা পড়াইছেন, দেখো সেই জিনিসটা হচ্ছে আমরা জানি যে যখন এই জিরো বিন্দু থেকে এখান থেকে কোনো ওয়েভ সৃষ্টি হয়, হ্যাঁ মেন্টাল এবিলিটি, তখন এটাকে বলা হয় সাইন ওয়েভ। সাইন ওয়েভ বলি না আমরা? হ্যাঁ সাইন ওয়েভ বলি তো এটাকে। আর যখনই সেটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হয় তাকে আমরা কি বলি? কোসাইন ওয়েভ বা কস ওয়েভ বলি না? কস ওয়েভ বলি তো। তাহলে একই কথা, শুধু জন্মটা কোথা থেকে হয়েছে, একটা জন্ম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থেকে, আরেকটা জন্ম হচ্ছে জিরো বিন্দু থেকে, এইটাই পার্থক্য, আর কিছু না, ঠিক তো? তাহলে এই জন্য বলা হয় যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, অথবা বলা হয় যে আম গাছে আমি ধরে, জাম গাছে জামি ধরে, তেঁতুল গাছে তেঁতুলি ধরে, এরকম কথা আছে না, প্রবাদগুলো আছে। যে এখন বিষয়টা হচ্ছে সে জন্ম কোথা থেকে, সে জন্ম কি এই জায়গা থেকে সম্ভ্রান্ত? তাহলে আশা করা যায় সে সম্ভ্রান্ত হবে। আর ব্যতিক্রম দুই একটা মেলামেশার কারণে মানুষের সাথে সঙ্গত সে দুই একটা নষ্ট হতে পারে, কিন্তু সম্ভ্রান্তরা সাধারণত সম্ভ্রান্তই থাকে, ওটা খুব কম নষ্ট হয়, বোঝা যাচ্ছে না? আর একটু নোংরা জায়গার লোকজন ওটা নোংরা হয়েই থাকে, কারণ এটা যতই ভালো করো, একটা প্রবাদ আছে, শোনো, বাস্তব কথা তুমি স্বীকার করবা, প্রাতিষ্ঠানিকভাবে ভালো প্রতিষ্ঠানে পড়ার কোনো গুরুত্ব নাই। স্বাভাবিকভাবে ভালো প্রতিষ্ঠানে পড়ে কি হবে? প্রতিষ্ঠান ধুয়ে তো আমি পানি খাবো না, একটা কথা বলে না? কিন্তু আসলে তা না রে গাধা। বিষয়টা হচ্ছে ভালো প্রতিষ্ঠানের বিল্ডিং এমনও হইতে পারে কম দামি হইতে পারে, কম দামি প্রতিষ্ঠানের বিল্ডিং অনেক ভালো হইতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। ভালো বিষয়টা হচ্ছে ওখানকার পরিবেশটা ভালো, এই কারণে ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা ওখানে আছে, শিক্ষকগণ মেধাবী আছে, সুতরাং তাদের সাথে মিশলে তার একটা প্রভাব তোমার উপরে পড়বেই। এই জন্য পরিবেশ মানুষকে বায়াস্ট করে, পরিবেশে একটা প্রভাব আছে, এটা তোমাকে স্বীকার করতেই হবে, কথা বুঝতেছো? তাই বলা হয় যে তুমি যদি ভালোদের মধ্যে, শোনো, ভালোদের মধ্যে খারাপ হও, তবুও তুমি যতটুকু ভালো থাকবা সেটা 1000 গুণ ভালো থাকবা। আর যদি খারাপের মধ্যে ভালো হও তাহলে এতটাই খারাপ থাকবা যে তুলনার মধ্যে নাই। সেই জন্য বলা হয় যে খারাপের মধ্যে ভালো হয়ে লাভ নাই, ভালোর মধ্যে খারাপ থাকলে অনেক লাভ আছে। আমার কথা বুঝতেছো? কারণ ওটা একটা স্ট্যান্ডার্ডনেস থাকে। মূর্খ লোক, রিস্কাওয়ালা বা অন্য লোক, আমি ঘৃণা করতেছি না, তারা যখন গালাগালি করে, বকাবকি করে, তুমি ভাষাগুলো শুনলে মনে হবে যে মাটিটা ফাঁকা হইলে আমি গর্তের মধ্যে ঢুকে যাইতাম। কী যে বলে আর কী যে বলে না, শোনো তো অহরহ, আমরা সবাই তো রাস্তাঘাটে চলাফেরা করি না, কিন্তু শিক্ষিত মানুষ বকাবকি লাগছে, সে সর্বোচ্চ একটা গালি দিবে বেয়াদব, নাহলে বলবে ননসেন্স, হ্যাঁ, নাই বলবে ইডিয়েট, এই ধরনের কিছু একটা কথা বলবে, বলে ওখান থেকে চলে যাবে সে সর্বোচ্চ রেগে গেলে। আর যদি সত্যি সত্যি শিক্ষিত হয় সে হয়তো ওগুলো কিছু বলবে না, সে ওই স্থানটা একবারে ত্যাগ করে দিবে সারা জীবনের জন্য, বুঝতে পারছি? এটাও একটা আঘাত। কিন্তু আমি যেটা বলছিলাম যে ওই যে শিক্ষিতের মধ্যে খারাপ মানুষ, ওর নোংরা কথা বলে দিল, সর্বোচ্চ বলে ইডিয়েট, ননসেন্স, এটা হচ্ছে। আর ওই রিস্কাওয়ালার মধ্যে, মানে রিস্কাওয়ালা আমি খারাপ বলছি না তাদের,
ওই নোংরাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাও দেখবা এমন একটা গালি দিবে যা শুনলে তুমি একেবারে মাথার অন্যরকম হয়ে যাবে যে কী বলতেছে এটা। সেই জন্য পরিবেশের একটা গুরুত্ব আছে। আর বলা হয় মানে কি বলবো, আম গাছে আমি ধরে, জাম গাছে জামই ধরে। তো যার জন্ম যেখান থেকে তার কিন্তু সেরকম একটা সিগনিফিকেন্ট থাকবেই, এটা অবভিয়াসলি প্রুভস, এটা তোমাকে কিন্তু অস্বীকার করার কিচ্ছু নাই। তো এখন দেখো এর জন্ম হয়েছে কোথা থেকে, জিরো বিন্দু থেকে না, নোংরা জায়গা থেকে। ওকে তুমি যতই ভালো করতে চাও সে কিন্তু বারবার সে নোংরায় মুখ দিবে। তুমি ওই কুকুরকে দেখছো তো মনে হয়, কুকুরকে তুমি যতই ভালো ভালো খাবার খাওয়াও না কেন, নোংরা পাইলে সেখানে গিয়ে আবার মুখ দিবে, কারণ স্বভাবটা এরকম। দোষ না, ওটার স্বভাব হয়ে গেছে। এবার এদিকে দেখাও তো, এ জন্ম হয়েছে কোথা থেকে, জিরো বিন্দু থেকে। ওকে যতই ভালো করো না কিন্তু একটু পরে আবার জিরোতে চলে আসবে। আবার এদিকে গেছে, রাগ করে বেশিক্ষণ থাকতে পারে, আবার এই নোংরা জায়গায় আসছে, আবার এখানে, কারণ তার জন্মটাই ওই লাইনে, বুঝতেছেন? একটু পরপর তার টেন্ডেন্সি, প্রবণতা হচ্ছে ওই জায়গায় ফিরে আসা। সেই জন্য তাকে আমরা বলি প্রত্যাবর্তী প্রবাহ। কোন জায়গায় প্রত্যাবর্তন করে? তার জন্মের জায়গায় প্রত্যাবর্তন করে। সে যা ছিল সেটা সে প্রমাণ করে দেয় সে এই জিনিসটা ছিল, বুঝতেছো? সেই জন্য তার একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাকে আমরা নাম দিয়েছি প্রত্যাবর্তী প্রবাহ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অন আমরা নাম দিয়েছি তাকে পর্যায়বৃত্ত প্রবাহ। কেন পর্যায়বৃত্ত প্রবাহ নাম দিলাম একটু খেয়াল করো তো ভাই প্লিজ। আচ্ছা, এই যে দেখো বিদ্যুৎটা এইভাবে যাচ্ছিল, তো ভাই একটু খেয়াল করিও প্লিজ। এভাবে যাচ্ছিল, 0x, এটা হচ্ছে y। সে যখন এখান থেকে এই পর্যন্ত আসলো, দেখো কতখানি অতিক্রম করেছে, 180 ডিগ্রি অতিক্রম করেছে। সে যখন আবার এখান থেকে এই পর্যন্ত গেল, কত ডিগ্রি অতিক্রম করলো? 180 ডিগ্রি অতিক্রম করলো। টোটালি এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার পথে সে কয় ডিগ্রি অতিক্রম করেছে? 360 ডিগ্রি অতিক্রম করেছে, তাই না? এবার দেখো তো ভাই, এই যে 360 ডিগ্রি অতিক্রম করা, এটা কার বৈশিষ্ট্য? এটা একটা বৃত্তর বৈশিষ্ট্য না? বৃত্তের বৈশিষ্ট্য না 360 ডিগ্রি? আবার একটু পরে গিয়ে আরেকটা বৃত্ত হলো, কত? 360 ডিগ্রি। একটু পরে আরেকটা বৃত্ত হলো 360 ডিগ্রি বৃত্ত। এবার কিছুক্ষণ পরপরই যদি একটা করে বৃত্ত তৈরি করে, তাহলে কাকে কি বলবো? পর্যায়ক্রমে বৃত্ত তৈরি করা। হ্যাঁ, এখন এইভাবে যদি কোনো প্রবাহ চলতে থাকে, কিছুক্ষণ পরপরে দেখবা 360 ডিগ্রি হয়েছে, এবং নির্দিষ্ট সময় পরপর 360 ডিগ্রি হয়েছে। তাহলে কিছুক্ষণ পরপর বা সার্টেন টাইম গ্যাপ দিবে, টাইম পিরিয়ড বলা হয়। পর্যায়ক্রমে সে একটা নির্দিষ্ট সময় পরপরই একটা করে বৃত্ত তৈরি করবে, 360 ডিগ্রি উৎপন্ন করবে। তাহলে একটু পরে এইটা, তারপরে এইটা, একটা নির্দিষ্ট সময় পরপর। সেই জন্য তাকে বলা হয় পর্যায়ক্রমে বৃত্ত সৃষ্টিকারী প্রবাহ, বা সংক্ষেপে আমরা বলি পর্যায়বৃত্ত প্রবাহ। তাহলে এসি বিদ্যুতের এই ডাকনামগুলো আছে, সেইগুলো আমাদের প্রিলিমিনারিতে আসে, সেইগুলো আমাদের রিটেনে আসে। ক্লিয়ার? আরেকটা দেখো ভাই, এখানে যে ডিসি কারেন্ট, যেটা খেয়াল করো সবাই, ডিসি আসলে বিজ্ঞান তো আর একদিনে শেখা যায় না। হ্যাঁ, রোমনগরী একদিনে তো গড়ে ওঠে নাই, আস্তে আস্তে ক্লাস করতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আমি যতই ফাটাফাটি পড়াই, তুমি যতই ফাটাফাটি মনোযোগ দাও, কোনো লাভ নাই। এটা ধীরে তাড়াহুড়ো করে শেখা, আস্তে 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 শিখতে হবে। একটা লম্বা সময় নিতে হয়, কারণ ব্রেনে ঘটনাটা বুঝতেও তো একটা সময় লাগে। হ্যাঁ, তো একেবারে তুমি একদিনের মধ্যে সব শেষ করে দিলাম, 5 দিনের মধ্যে শেষ করা যাবে তো, অসুবিধা কী আছে? কিন্তু তুমি কিছুই বুঝবা না, তোমার মনে থাকবে না। ওই সময় হয়তো বুঝবা, কিন্তু মনে থাকবে না। সেই জন্য আস্তে ধীরে যে ঘটনাটা, যেই কাজটা একদিনে তৈরি হয় তা একদিনে ভেঙে যায়, যা 5 দিনে তৈরি হয় তা ভাঙতে অন্তপক্ষে একটু বেশি সময় লাগবে, বোঝা নাই? আর যা যতদিন লাগে তৈরি করতে, তা ভাঙতেও ততদিন লাগে, সহজে ভাঙে না। আর হঠাৎ প্রাপ্তি জিনিসগুলো ভালো হয় না, একটু একটু বুঝে 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 যে কোনো জিনিস তৈরি করতে হয়, তাহলে অনেক দিন সেটা থাকে, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এবার খেয়াল করো, ডিসি এর ফুল নেম হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট মানে কি? সরাসরি যাচ্ছে। দেখো ডিরেক্ট মানে কি? এই যে এরকম সরাসরি যাচ্ছে না, সরাসরি যাচ্ছে সে, তাহলে এটা কি? একমুখী প্রবাহ না, এটা একদিকেই তো যাচ্ছে, ডিরেক্ট। আচ্ছা, আর যা সবসময় একই দিকে যায় তার তো আচরণ চেঞ্জ হবে না, আজকে এক কথা কালকে এক কথা বলবে না, একই রকম কথা বলবে। তাহলে এটা সহজ সরল লোক, যা একদিকে যায় তাকে সরল পথ বলে, তাহলে এটা সরল পথ, সরল প্রবাহ। আর যা সরল পথে যায় তার মান কখনো চেঞ্জ হয় না, সে একই রকমভাবে যায়, সহজ সরল সাধারণ মেটা মানুষ, শুরুতেও যা, মাঝেও তা, শেষেও তা। এই জন্য তাকে বলা হয় সমান প্রবাহের মানুষ, সমান প্রবাহ, সমপ্রবাহ সংক্ষেপে বলা হয়। তাহলে এসি বিদ্যুতের এই নামগুলো আমরা মনে রাখবো, কেন কোনটা হলো আমাদের পরীক্ষায় পিলি রিটেনে সবসময় আসে।
আমি পুরোটা এক্সপ্লেইন করে দিলাম, আর ডিসির কোনটা কী নাম কেন হয়েছে সেটাও আমরা এক্সপ্লেইন করে দিলাম। এবার তোমাদের কতগুলো হোমওয়ার্ক থাকবে লিখে নাও, হ্যাঁ? আচ্ছা, আর বাসায় একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ক্লাসে সব পড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, হবেও না। আমি সর্বোচ্চ ইফোর্ট দিয়েছি, কিছু পড়া তোমাকে পড়তে হবে। তো ওখান থেকে বজ্রপাতটা পড়ে নিবা তুমি নিজ দায়িত্বে। ইটস ইউর ওন রেসপন্সিবিলিটি, এটা তোমার দায়িত্ব। আচ্ছা, আমরা সর্বোচ্চ করেছি। এরপরে এখান থেকে হোমওয়ার্ক হবে তোমার এসিডিসির পুরো বৈশিষ্ট্যটা পড়ে নিবা। আচ্ছা আচ্ছা, এরপরে তোমার আমি তো ব্যাখ্যা করে দিলাম। এরপরে পড়বা তুমি হচ্ছে ইয়া নিয়ে রোদ। একটু হোমওয়ার্ক লিখে নাও, কয়েকটা হোমওয়ার্ক লিখে নাও। প্রথম হোমওয়ার্ক লিখে নাও ব্যাটারি। ব্যাটারি ব্র্যাকেটে লিখে নাও তড়িৎ কোষ। তড়িৎ কোষ, ব্যাটারি লিখে ব্র্যাকেটে লিখে নাও তড়িৎ কোষ। 2 নম্বর লিখে নাও রোধ বা রেজিস্ট্যান্স। রোধ বা রেজিস্ট্যান্স। 3 নম্বর লিখে নাও ট্রান্সফরমার বা রূপান্তরক। ট্রান্সফরমার বা রূপান্তরক। ট্রান্সফরমার বা রূপান্তরক। ট্রান্সফরমার বা রূপান্তরক লিখছো? সাথে সাথে আমরা যা পড়াইছি এর আলোকে তুমি নিজে একটু পড়ে নিবা। লেখো এসি ও ডিসির পার্থক্য। শেষে এসি ও এর পড়াই দিছি, কিন্তু এটা তুমি একটু সাজাই নিবা। এসি ও ডিসির পার্থক্য এটা পড়াটাই আছে। ওই 3টা টপিক তুমি একটু এর আলোকে একটু পড়ে নিবা, হ্যাঁ? রোধ, ট্রান্সফরমার, এই 2টা একটু ভালো করে পড়বা, তাইলে হবে আর কি মোটামুটি। আর ওখান থেকে বজ্রপাতটা একটু পড়ে নিবা। আমি যা ক্লাস করেছি এর মধ্যে এইটুকু ক্লাস ভালো করে বুঝতে পারলে বাকি সব এখান থেকে যা আসবে তা তুমি পারবা, ঠিক আছে? আর শাইন ফোন দিও, কথা আছে। তো আরেকটা কেথারে রুমি বিনতে ইসলাম, স্যার এসি কারেন্ট ডিসি কারেন্ট এর উদাহরণ দিলে ভালো হয়। এসি কারেন্ট উদাহরণ হচ্ছে আমার মাথার উপরে যেটা ঘুরতেছে সেইটা, ডিসি কারেন্টের উদাহরণ হচ্ছে আমি যেটা নিয়ে ক্লাস নিচ্ছি সেটা, বুঝতেছো? এসি এসি হচ্ছে এই যে বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় এটা এসি, বুঝলে, রাস্তার লাইনে যেটা থাকে। আর ডিসি হচ্ছে ব্যাটারির মধ্যে যেটা থাকে সেটা ডিসি, হ্যাঁ? কে রুমি বুঝতে পারতেছো? ব্যাটারি এক কথায় লিখে রাখো, ব্যাটারির সমস্ত বিদ্যুৎগুলো হচ্ছে ডিসি বিদ্যুৎ। তবে বড় ব্যাটারি হলে সেটাকে আমরা ট্রান্সফরমার লাগিয়ে আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে? তো স্যার বিদ্যুৎ তো অবশ্যই তরঙ্গ আকারে চলবে, তবে কি স্যার ডিসি কি যন্ত্র লাগবে না কি? তবে কি স্যার ডিসি করতে? হ্যাঁ লাগবে তো, ডিসি করতে যন্ত্র লাগবে তো। তুমি তো বুঝছোই, তোমার কোশ্চেন দেখে তো বোঝা যাচ্ছে তুমি বোঝো। লিমন, তোমার কোশ্চেন দেখে তো বোঝা যাচ্ছে তুমি বোঝো বিষয়টা। স্যার এসি ও ডিসির উদাহরণ দিলে ভালো হতো। হ্যাঁ দিলাম তো। রুমি এসি বিদ্যুতের উদাহরণ হচ্ছে আমাদের বাসাবাড়ি এবং বিদ্যুৎ লাইন। বাসাবাড়ি এবং বিদ্যুৎ লাইনে সাধারণভাবে যে বিদ্যুৎগুলো ব্যবহার করা হয় তা হচ্ছে এসি বিদ্যুৎ। আর ডিসি বিদ্যুৎ হচ্ছে ব্যাটারির মধ্যে যত বিদ্যুৎ আছে সেইগুলো হচ্ছে ডিসি বিদ্যুৎ। তবে ব্যাটারিগুলো যদি খুব বড় আকারের হয়, যেমন আইপিএসের ব্যাটারি, গাড়ির ব্যাটারি, এই বড় ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারিগুলো, যে 24 ভোল্টের 12 ভোল্টের ব্যাটারি, এই সমস্ত ব্যাটারি যদি হয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা কি করি, শক্তি বেশি, তাহলে আমরা ডিসিতে এটা এসি বানাইতে পারি। সেই জন্য আমরা ওখানে একটা কনভার্টার ইউজ করে ওটাকে আমরা এসি হিসেবে ব্যবহার করি। যেমন বাসাবাড়ি বিদ্যুৎ আছে না, আমরা আইপিএস, যেমন আমাদের বাসাতে আইপিএস আছে, আইপিএসে কী করি আমরা, বড় বড় 2টা ব্যাটারি আছে না, ওখানে তো ব্যাটারিতে তো ডিসি থাকে, ওইটা আমরা ব্যবহার করার সময় কনভার্টারের মাধ্যমে আমরা কী করে ফেলি, এসি করে বাসার লাইনটা চালাই, সেইটা বুঝতেছো? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।